আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন ক্লাস 786। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে আল্লাহ পাকের রহমতে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য হাজির হলাম আমি 3টি প্যারাগ্রাফ এবং 3টি রিপোর্ট নিয়ে। যে 3টি প্যারাগ্রাফ দিয়ে তোমরা সব প্যারাগ্রাফ লিখতে পারবে এবং 3টি রিপোর্ট দিয়ে তোমাদের যত ধরনের রিপোর্ট আছে সব ধরনের রিপোর্ট তোমরা লিখতে পারবে। তো আমরা কোন ধরনের রিপোর্ট এবং কোন ধরনের প্যারাগ্রাফ আলোচনা করব সেটা আমরা একটু পরে আসতেছি। বিশেষ করে আমাদের দেশে 6 থেকে অনার্স পর্যন্ত ইংরেজির একটা ভয় ছাত্রদের মাঝে কাজ করে। অনেক সময় ভালো প্রিপারেশন নেওয়ার পরেও অনেক স্টুডেন্ট পরীক্ষার হলে যে আনকমন পড়ার কারণে তারা পরীক্ষা খারাপ করে ফেলে। তোমাদের পরীক্ষা যাতে এই ভয়টা না থাকে, রিটার্ন সাইডে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তোমরা আজকের ভিডিওটা ভালো করে দেখবে এবং এখান থেকে যদি তোমরা প্রিপারেশন নাও, আশা করি তোমাদের পরীক্ষা ইংলিশের জন্য আর কোনো ভয় থাকবে না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। 3টি রিপোর্ট এবং 3টি প্যারাগ্রাফ দিয়ে যাবতীয় সব প্যারাগ্রাফ সব রিপোর্ট লেখার কৌশল। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আমরা চলে যাচ্ছি প্রথমেই গুড সাইড, অর্থাৎ একটি প্যারাগ্রাফ দিয়ে গুড সাইড ভালো যত দিক আছে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। সেই প্যারাগ্রাফগুলো কেমন আমি একটু দেখাই। গুড সাইড: ডিসিপ্লিন, যেমন নিয়ম শৃঙ্খলা; ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য; প্যাট্রিয়টিজম, দেশপ্রেম; ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা; টলারেন্স, ধৈর্য সহিষ্ণুতা; সেলফ ক্রিটিসিজম, আত্মসমালোচনা অর্থাৎ নিজের সমালোচনা করা; কনসাসনেস, আত্মসচেতনতা; আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠা; অ্যামাউন্সমেন্ট, আনন্দ বিনোদন; মরাল কারেজ, নৈতিক চেতনা; পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা; নলেজ, জ্ঞান; রেসপেক্ট, সম্মানবোধ, সম্মান করা; ক্যারেক্টার, চরিত্র; অবিডেন্স, বাধ্যগত; ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব; সেলফ রিলিয়েন্স, আত্মনির্ভরশীলতা; লেভার, শ্রম, শ্রমের মর্যাদা; ট্রুথফুলনেস, সত্যবাদিতা; কাইন্ডনেস, দয়া; সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। এবং এছাড়াও গুড সাইড অর্থাৎ ভালো যে দিকগুলো, যেমন পরীক্ষার সময় কিন্তু প্রায় আর্লি রাইজিং, এরপরে হচ্ছে ডিগ্রি এবং অনার্স পরীক্ষাতে প্রায় ফ্রেন্ডশিপ, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম; অবিডেন্স টু প্যারেন্টস, অবিডেন্স টু টিচার, তারপরে ট্রি প্লান্টেশন, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষা প্রায় এসে থাকে। তো আমরা একটি প্যারাগ্রাফ দিয়ে গুড সাইড ভালো যত দিক বোঝায় সব প্যারাগ্রাফ কীভাবে লিখবো সেটার কৌশল আমি এখানে দেখাবো। একটি প্যারাগ্রাফ দিয়ে গুড সাইডের সকল প্যারাগ্রাফ লেখার কৌশলটা আমি এখন আলোচনা করছি। তাহলে আমরা এখানে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য, অথবা এখানে যে বিষয়টা আসবে গুড সাইডে সেই বিষয়টা আমরা এখানে দিতে পারবো। তো আমরা এখানে ভ্যালু অফ টাইম দিয়ে পড়ি অথবা আর্লি রাইজিং দিয়ে পড়ি। এখানে ভ্যালু অফ টাইম দেওয়া আছে, ভ্যালু অফ টাইম দিয়ে। ভ্যালু অফ টাইম ইজ অ্যান ইম্পর্টেন্ট হিউম্যান কোয়ালিটি। সময়ের মূল্যায়ন করা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ গুণাবলী। এ পারফেক্ট ম্যান হ্যাজ মেনি কোয়ালিটি। একজন পরিপূর্ণ মানুষের থাকে অনেক গুণাবলী। ভ্যালু অফ টাইম, সময়কে মূল্যায়ন করা, ইজ ওয়ান অফ দেম, তার মধ্যে অন্যতম একটি। দ্য প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের উন্নতি এবং সমৃদ্ধি ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ ভ্যালু অফ টাইম। সময়কে মূল্যায়ন করার উপরে আমাদের জীবনের উন্নতি এবং সমৃদ্ধি নির্ভর করে। ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যান্ড পাওয়ারফুল থিংস টু সাকসেস ইন লাইফ। এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান এবং শক্তিশালী বিষয় জীবন সফলতা অর্জনের জন্য। উই নো দ্যাট, আমরা জানি যে ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব। ইন সোসাইটি, সমাজে, হি হ্যাজ টু মেইনটেইন, তাকে মেনে চলতে হয়, সাম রুলস অ্যান্ড রেগুলেশন, কিছু নিয়ম কানুন। ভ্যালু অফ টাইম ইজ অ্যান ইম্পর্টেন্ট থিং, সময়কে মূল্যায়ন করা এটা একটা গুরুত্বপূর্ণ দিক ইন এভরি স্টেপ অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপে। ইট ইজ এ সিগনিফিক্যান্ট টু অ্যাচিভ প্রোগ্রেস ইন লাইফ, এটা তাৎপর্যপূর্ণ বিষয় জীবনে প্রোগ্রেস বা সমৃদ্ধি অর্জনের জন্য। দ্য ম্যান হু অ্যাচিভ দিস ভার্চু, যে মানুষটি এই গুণটি অর্জন করে, হি মাস্ট সাকসিড ইন হিজ ফিউচার লাইফ, সে অবশ্যই তার ভবিষ্যৎ জীবনে সফল হবে। ইফ উই সি দ্য সাকসেসফুল পারসন, আমরা যদি আমাদের জীবনে সফল ব্যক্তিদেরকে দেখি, উই গেট দ্যাট, আমরা পাই যে দে হ্যাভ প্র্যাকটিসড অল দ্য বেস্ট ইউজ অফ ভ্যালু অফ টাইম, তারা সবাই ভ্যালু অফ টাইমকে অবশ্যই মূল্যায়ন করেছে। ম্যান গিভস এমফাসিস অন ওয়েলথ, মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে সম্পদের উপর। বাট ভ্যালু অফ টাইম ইজ মোর ভ্যালুয়েবল দ্যান ওয়েলথ, সময়কে মূল্যায়ন করা এটা সম্পদের চেয়েও বেশি মূল্য। হি উইল বি আনসাকসেসফুল ইন সোসাইটি উইদাউট ভ্যালু অফ টাইম, সময়কে মূল্যায়ন না করলে সে সমাজে হয়তো অসুখী ব্যক্তি, অসফল ব্যক্তিও হতে পারে। এ রিচ ম্যান বিকাম আনহ্যাপি, একজন ধনী ব্যক্তি কখনো
অসুখী হতে পারে এটার কারণে। সামটাইম মাঝে মাঝে হি মে বি হেল্পলেস, হোপলেস, কখনো সে হতে পারে অসহায়, কখনো সে হতে পারে নিরাশ। ইফ উই ডু নট মেক দ্য বেস্ট ইউজ অফ ভ্যালু অফ টাইম, যদি আমরা সময়কে সঠিকভাবে মূল্যায়ন না করি, উই হ্যাভ টু সাফার ইন দ্য লং টাইম, দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে ভোগান্তির শিকার হতে হবে। জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি পদে পদে, পরীক্ষায়, জীবনে কোনো ব্যবসায়, চাকরিতে, সব ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সাফারিং অর্থাৎ ভোগান্তির শিকার হতে হবে। সো উই শুড ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু অবে দ্য রুলস অফ দিস ভার্সু, এই গুণটি যাতে আমরা অর্জন করতে পারি এজন্য আমাকে সাধ্যমতো চেষ্টা করতে হবে। আমি তোমাদেরকে ভ্যালু অফ টাইম দিয়ে পড়ে দেখালাম, এখন তোমরা যে কোনো গুড সাইড আসলে এটা দিয়ে তোমরা সলভ করতে পারবে। আশা করি তোমরা এই গুড সাইডের বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা চলে যাচ্ছি ব্যাড সাইড, অর্থাৎ নেগেটিভ যত দিক আছে একটি প্যারাগ্রাফ দিয়ে ব্যাড সাইডের সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। পরীক্ষা কিন্তু সাধারণত ব্যাড সাইড এবং গুড সাইড এর থেকে কমন থাকবেই, হয় রিপোর্টে, না হলে প্যারাগ্রাফে, না হলে ডায়লগে, আর এইগুলো দিয়েই সলভ করতে পারবো। আমরা এবার চলে যাচ্ছি ব্যাড সাইড প্যারাগ্রাফ, কী প্যারাগ্রাফ লেখা যাবে সেই একটু ধারণা দেই। 1 নম্বরে আছে ট্রাফিক জ্যাম, যানজট, রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা, লোড শেডিং, বিদ্যুৎ বিভ্রাট, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, টেরোরিজম, সন্ত্রাস, ডিফরেস্টেশন, বন নিধন, এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ, গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউসের প্রতিক্রিয়া, ডেঞ্জার অফ স্মোকিং, ধূমপানের কুফল, বিপজ্জনক, এয়ার পলিউশন, বাতাস দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ, সাউন্ড পলিউশন, শব্দ দূষণ, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিরতা, করাপশন, দুর্নীতি, ড্রাগ এডিকশন, মাদকাসক্তি, হরতাল, ধর্মঘট, ডৌরি সিস্টেম, যৌতুক প্রথা, স্ট্রিট বেগার, পথের পথিক, শিশু ভিক্ষুক, চাইল্ড লেবার ইন বাংলাদেশ, বাংলাদেশের শিশু শ্রম, এইডস এ ফ্যাটাল ডিজিজ, এইডস একটি মারাত্মক রোগ। এছাড়াও তোমরা করোনা ভাইরাস, অন্যান্য যত খারাপ দিক আছে এই দিকগুলো তোমরা লিখতে পারবে এই ব্যাড সাইড ফলো করে। যেমন ফুড অ্যাডাল্ট্রেশন, এটা কিন্তু এইচএসসি ঢাকা বোর্ডের পর 3 সালে এসেছে। অনেকে মনে করছে যে এবছর ফুড অ্যাডাল্ট্রেশন এসেছে, পরের বছর আর আসবে না, পড়ে নাই তো পরের পরীক্ষার হলে যায় পারে নাই, তো তার পরীক্ষা খারাপ করে ফেলেছে। তো তোমার যদি এইটা জানা থাকে, তুমি যদি ভালো স্টুডেন্টও হও, অনেক সময় আনকমন প্রশ্ন আসে, তো যদি তুমি ভালো স্টুডেন্ট হও, তুমি যদি এইটার ধারণা থাকে, তাহলে তোমার যে ধরনের আসো গুড, ব্যাড এবং সায়েন্সের উপর আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এই 3টা বিষয় থাকলে কিন্তু তোমাদের এই 3টা থেকে অবশ্যই রিপোর্ট এবং প্যারাগ্রাফে কমন থাকবে, এবং এই 3টা থেকে কিভাবে তোমরা সলভ করতে পারো সেই বিষয়টা কিন্তু আমি এখন আলোচনা করতেছি। তো আমরা এবার ব্যাড সাইডের একটি প্যারাগ্রাফ দিয়ে ব্যাড সাইডের সকল প্যারাগ্রাফ লেখা যায় কীভাবে সেটা দিয়ে দিই। করোনা ভাইরাস দিয়ে আমরা বোঝাচ্ছি, অথবা যে বিষয়টা আসবে, ফুড অ্যাডাল্ট্রেশন আসুক, আর্লি ম্যারেজ আসুক, ট্রাফিক জ্যাম আসুক, লোড শেডিং আসুক, যে বিষয়টি আসুক, তোমরা এই একটি প্যারাগ্রাফ দিয়ে সব সলভ করতে পারবে। তো আমরা চলে যাচ্ছি মূল প্যারাগ্রাফে। তো মূল প্যারাগ্রাফ এখানে তোমরা টাইটেল লিখবা, বাংলাদেশ ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট কিন্তু সুন্দর দেশ। দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি ইজ পিস লাভিং, আমাদের দেশের মানুষ শান্তিকামী, শান্তিপ্রিয়, শান্তিকে পছন্দ করে। বাট দে ফেস সাম প্রবলেম, কিন্তু তারা কিছু সমস্যার মুখোমুখি হয়ে থাকে। সাম আর লার্জ অ্যান্ড সাম আর স্মল, কিছু সমস্যা হচ্ছে ছোট আর কিছু সমস্যা হচ্ছে বড়। তো এখানে আমরা করোনা ভাইরাস ইজ অন অফ দেম, করোনা ভাইরাসের যে সমস্যাটা এটা এখন অন্যতম একটি সমস্যা। ইট ইজ এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি, এটা আমাদের দেশে একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নট অনলি ইন আওয়ার কান্ট্রি, শুধু আমাদের দেশেই নয়, বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা সারা বিশ্বে এখন সমস্যা এবং প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। বাট কিন্তু দিস প্রবলেম ইজ সো অ্যাকুইট ইন আওয়ার কান্ট্রি দ্যাট ক্যান বি ডিসক্রাইব, আমাদের দেশে এখন এই সমস্যাটা এত প্রকট আকার ধারণ করছে যেটা বর্ণনা করে শেষ করা যাচ্ছে না। করোনা ভাইরাস ওয়াকার্ড বাই হিউম্যান কজেস, আর এটা মানুষের কারণেই ঘটছে। অ্যান্ড ইট ইজ এ বার্নিং ইস্যু ইন বাংলাদেশ, বাংলাদেশ না শুধু সারা বিশ্বে এখন আলোচনার বিষয়। ইট ইজ এ হার্মফুল অ্যান্ড শেমফুল থিং ফর আওয়ার লাইফ, এটা আমাদের জাতীয় জীবনে একটি লজ্জাজনক এবং খুবই মারাত্মক ক্ষতিকর একটা বিষয়। উই ক্যান নট লিড নর্মাল লাইফ ফর দিস, এটার জন্য আমরা বর্তমানে স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। সব চারিদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক, বিপদ আর বিপদ, ভয় আর ভয়, সংবাদে সব জায়গায় আমরা এটার বিপদ এবং ভয়াবহতা দেখতে পাচ্ছি। অলমোস্ট এভরিডে উই হিয়ার নিউজ অ্যান্ড ভিউজ অ্যাবাউট করোনা ভাইরাস, প্রায় আমরা প্রত্যেক দিন সংবাদ এবং সংবাদে দেখি এবং শুনি এই করোনা ভাইরাস সম্পর্কে। অন দ্য ডেইলি নিউজ পেপার, পত্রিকায়, ইন্টারনেটে দেখি, রেডিওতে অ্যান্ড টেলিভিশনে, এবং টেলিভিশনে আমরা কিন্তু এই সংবাদগুলো প্রতিনিয়ত দেখছি এবং দেখতে পাচ্ছি, এবং এর ভয়াবহতা, তীব্রতা সারা বিশ্বব্যাপী আমরা কিন্তু এখন অবলোকন করছি।
ইট ইজ কজড বাই সাম সেন্সলেস অ্যান্ড কেয়ারলেস পিপুল। এটা ঘটছে কিছু নির্বোধ এবং সতর্ক ব্যক্তিদের কারণে। কারণ এই সমস্যাটা তৈরি হয়েছিল মূলত সিম্পল একটা বিষয় থেকে, কিন্তু স্বাস্থ্য জ্ঞান এবং সময়ের জ্ঞান এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে কিন্তু সমস্যাটা দিন দিন বেড়ে চলেছে। দ্য ড্যামেজিং ইম্প্যাক্ট অফ করোনা ভাইরাস ইজ আনলিমিটেড। এর যে মারাত্মক ক্ষতিকর প্রভাব এটা কিন্তু ব্যাপক হতে চলেছে। একজন যদি আক্রান্ত হয়, পরিবার আক্রান্ত হচ্ছে, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এভাবে কিন্তু ব্যাপক আকারে ব্যক্তি থেকে পরিবার, তারপরে এটা জাতীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যা এখন দাঁড়িয়েছে। ইট ডিস্ট্রয় পার্সোনাল লাইফ। এটা ব্যক্তিগত জীবনের সমস্যা ঘটাচ্ছে, ফ্যামিলি, পারিবারিক জীবন, সোশ্যাল, সামাজিক, ন্যাশনাল, জাতীয় অ্যান্ড আওয়ার ইন্টারন্যাশনাল লাইফ। আমাদের জাতীয় আন্তর্জাতিক জীবন এটা ক্ষতি করছে এবং ব্যাপক সমস্যা তৈরি করছে। যদিও দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ ট্রাইং টু রিমুভ করোনা ভাইরাস, যদিও আমাদের সরকার চেষ্টা করতেছে এটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এটা থেকে কিভাবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি মেনে প্রশাসন দিয়ে সার্বিক দিক দিয়ে সরকার কিন্তু চেষ্টা করছে। আফটার দ্যাট, তারপরে দ্য জেনারেল পিপল, সাধারণ মানুষ শুড হেল্প টু গভর্নমেন্ট, সরকারকে সহযোগিতা করতে হবে। আমরা যদি নিজেরা নিজেদেরকে সেভ করি তাহলে কিন্তু আমাদের পরিবার সেভ হচ্ছে, পরিবার সেভ হলে কিন্তু আমাদের সমাজটা সেভ হচ্ছে, সমাজটা সেভ হলে কিন্তু আমাদের রাষ্ট্র সেভ হচ্ছে, রাষ্ট্র সেভ হলে কিন্তু আন্তর্জাতিক সমস্ত অঙ্গন সেটা কিন্তু সেভ হচ্ছে। এজন্য এখানে বলা হয়েছে আফটার দ্যাট দ্য জেনারেল পিপল শুড হেল্প টু গভর্নমেন্ট, সরকারকে এগিয়ে আসতে হবে সহযোগিতার জন্য আমাদের সকলকে। বিসাইডস, পাশাপাশি, কেন একটা কমা দিয়ে দিই, পাশাপাশি পাবলিক অ্যাওয়ারনেস, জনগণের মধ্যে সচেতনতা শুড বি ইনক্রিজড, বৃদ্ধি করতে হবে। উই হ্যাভ টু কন্ট্রোল, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আওয়ার ইয়ং জেনারেশন, আমাদের যুব সমাজকে, টু রিমুভ দিস প্রবলেম, এই সমস্যা থেকে যাতে সমাধান করা যায়, এই সমস্যা থেকে বেঁচে। ইয়ং জেনারেশন যদি কোনো একটা বিষয়ে তারা ঝুঁকে যায়, তারা যদি কোনো একটা বিষয়ে পদক্ষেপ নেয়, সেই বিষয়টা কিন্তু সাকসেস হয়, সেই বিষয়টা সফল হওয়া সহজ হয়। এই জন্য ইয়ং জেনারেশন তাদেরকে দায়িত্ব নিতে হবে, মুরব্বীদেরকে তারা সেভ করবে, পরিবারকে তারা সেভ করবে, হ্যাঁ, সমাজকে তারা নিয়ন্ত্রণ করবে। এই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে এই সমস্যাটা মোকাবিলা করার জন্য। অ্যাট লাস্ট, অবশেষে, অল ক্লাসেস পিপল, সব শ্রেণীর মানুষ হ্যাভ টু কাম ফরওয়ার্ড, এগিয়ে আসতে হবে টু স্টপ করোনা ভাইরাস, যাতে করোনা ভাইরাস থেকে আমরা মুক্তি পেতে পারি। সেজন্য আল্লাহর কাছে আমরা পানা চাবো, আল্লাহর কাছে আমরা দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ, এই মুসিবত এবং এই সমস্যা থেকে আমাদেরকে মুক্তি দান করেন। দেন তাহলে ইট উইল বি পসিবল টু কন্ট্রোল, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। আসলে এই বিষয়টা কিন্তু একটা জটিল বিষয়। আমি করোনা ভাইরাস দিয়ে তোমাদেরকে বোঝালাম বিষয়টা হলো ড্রাগ অ্যাডিকশন বলো, এরপরে তোমার স্মোকিং বলো, ব্যাডি স্মোকিং, এই সব সমস্যাই কিন্তু, ফুড অ্যাডাল্টারেশন, সবই কিন্তু আমাদের সমস্যা এবং এইগুলো কিন্তু পরীক্ষা তোমাদের বেশি এসে থাকে। তো তোমরা এই বিষয়গুলো ভালো করে প্রিপারেশন নিলে ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো পরীক্ষায় ভালো ফল করতে পারবে এবং তোমাদের পরীক্ষায় কোনো টেনশন থাকবে না। তোমার যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে তোমরা সেইগুলো সলভ করতে পারবে। তো এখন আবার বলছি, যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার আমরা চলে যাচ্ছি সায়েন্স, বিজ্ঞান বিষয়ের উপর। অনেক সময় তোমরা এমন একটা আনকমন প্রশ্ন আসে যেটা তোমরা সলভ করতে পারো না, তো সেই যাতে সমস্যা না থাকে একটি প্যারাগ্রাফ দিয়ে সায়েন্সের বিষয়ে সকল প্যারাগ্রাফ জায়গায় লেখার কৌশল। এক নম্বরে টেলিভিশন, হঠাৎ করে দেখা যাচ্ছে টেলিভিশন আসছে, তুমি হয়তো টেলিভিশন বিষয়টা গুরুত্ব দাওনি, সেই প্যারাগ্রাফটা তুমি লিখতে পারছো না। অথবা কম্পিউটার বিষয়টা আসলো, তুমি সেই বিষয়টা লিখতে পারছো না। কিন্তু যদি তোমার এই যে কমন বিষয় যেটা মাল্টিপল প্যারাগ্রাফ, একটি দিয়ে অনেকগুলো লেখার কৌশল, এটা যদি তোমার জানা থাকে তখন তুমি সবগুলো লিখতে পারবে। তো আমরা সায়েন্সের উপর লিখতে পারবো টেলিভিশন, কম্পিউটার, রেডিও, ইন্টারনেট, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের বিষয়, ইমেইল, এটা কিন্তু বর্তমানে একেবারে ব্যাপক প্রচলন। ইমেইল কিন্তু সব জায়গায় লাগতেছে, এমনকি তুমি একটা আবেদন করবা কোথাও চাকরির জন্য, সেখানে তোমার ইমেইল দিতে হবে, ডাটা দিতে হলে ইমেইল দিতে হবে। ফ্যাক্স, এটা অবশ্য পুরাতন জিনিস, তারপর অনেক সময় আসতে পারে। মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান, মোবাইল ফোন, এটা কিন্তু একটা কমন বিষয়। মোবাইল ফোন প্রায় পরীক্ষায় কিন্তু আসতেছে, অনেক স্টুডেন্ট এটা মুখস্থ না করার কারণে তারা কিন্তু আনকমন। নিউক্লিয়ার পাওয়ার, স্যাটেলাইট চ্যানেল, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্স ইন আওয়ার এভরিডে লাইফ বা আওয়ার লাইফ, তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তো এই যে 12টা বিষয়, এছাড়াও আরও সায়েন্সের উপর যে বিষয়, যে কোনো বিষয় আসলে আমরা কিন্তু সলভ করতে পারবো। তো একটি প্যারাগ্রাফ দিয়ে সায়েন্স বিষয়ের সকল প্যারাগ্রাফ লেখার কৌশল আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা ইন্টারনেট এখানে দিছি, ইন্টারনেট অথবা ফেসবুক, এরপরে আসতে পারে তোমাদের ইমো, ভাইবার, এই যে কোনো বিষয় আসলে আমরা এটা দিয়ে সলভ করবো। এখানে বিষয়টা লিখলাম। আচ্ছা, এবার মডার্ন সায়েন্স ইজ এ পার্ট অফ আওয়ার মডার্ন লাইফ, আধুনিক বিজ্ঞান হচ্ছে আমাদের আধুনিক জীবনের একটা অংশ। নাও উই ক্যান নট থিঙ্ক আওয়ার মডার্ন অ্যান্ড কমফোর্টেবল লাইফ, এখন আমরা আমাদের আধুনিক এবং আরামদায়ক জীবনের কথা ভাবতেই পারি না উইদাউট নিউ ইনভেনশন অফ সায়েন্স, সায়েন্সের, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ছাড়া।
one after one, একের পর এক, it gives us to the mankind with wonders, মানব জাতিকে এটা একের পর এক আশ্চর্য চমক এটা লাগাই দিচ্ছে, একের পর এক দিন দিন এটার চমক বৃদ্ধি পাচ্ছে। ইট ইজ সো নিডেড, এটা এত প্রয়োজন ফর আস, আমাদের জন্য, দ্যাট উই ক্যান নট সে ইন এ শর্ট এসে, আমরা সংক্ষিপ্ত আকারে এটা কিন্তু বলে শেষ করতে পারছি না, এটা আমাদের জন্য এত প্রয়োজন। মডার্ন এজ ইজ অ্যান এজ অফ সায়েন্স, আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ, এটা আমরা সবাই জানি। বর্তমান যে যুগ, এই যুগটা হচ্ছে বিজ্ঞানের যুগ। দেয়ার ইজ নো অ্যাসপেক্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে এমন কোনো ক্ষেত্র নেই দ্যাট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই সায়েন্স, যেখানে সায়েন্সের অবদান নেই, যেখানে সায়েন্স প্রভাব রাখেনি, যেখানে সায়েন্স অবদান রাখেনি, জীবনে এমন কোনো অপশন নেই, এমন কোনো ক্ষেত্র নেই। সায়েন্স হ্যাজ, নামটা ঠিক করে দিই, সরি, সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল, বিজ্ঞান আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করেছে। দেয়ার আর মেনি গিফট অফ সায়েন্স, বিজ্ঞানের অনেক উপহার আছে, বাট কিন্তু এখানে যে বিষয়টা আসবে, যদি আমরা এখানে ইন্টারনেট দেই, ইন্টারনেটের কথা লিখতে পারবো, ফেসবুক দিলে ফেসবুক, ইন্টারনেট ইজ ওয়ান অফ দেম, ইন্টারনেট তার মধ্যে অন্যতম একটি। ইট ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এটা আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। ইন্টারনেট ইজ নট অনলি দ্যাট ইট গিভস আস নিউয়ার ওয়ান্ডার্স, এটা শুধু বিস্ময় নয় বরং নতুন আশ্চর্য, নতুন চমক। ইন্টারনেট এটা একটা নতুন চমক মানুষের জন্য। উই ইউজ ইলেকট্রিক লাইট, বর্তমানে আমরা ইলেকট্রিক বৈদ্যুতিক লাইট ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, রেডিও ব্যবহার করি, টেলিভিশন ব্যবহার করি, ফ্যাক্স, ইমেইল, ইন্টারনেট, ইটিসি অ্যান্ড মেনি আদার থিংস, আরও অনেক কিছু ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে, এভরিডে লাইফ। ইফ উই ওয়ান্টস টু মোর অন এনি পার্টস অফ সায়েন্স, আমরা যদি চাই তো আমরা আরও বেশি বেশি বিজ্ঞানের অবদান দেখতে পাই এবং সেটা চাই। ফর দিস, এটার জন্য উই নিড টু ইলেকট্রিক পাওয়ার, আমাদের ইলেকট্রিক অর্থাৎ বিদ্যুতিক যে শক্তি সেটা কিন্তু প্রয়োজন। বাট ইলেকট্রিসিটি ইজ এ ফার্স্ট ইনভেনশন অফ সায়েন্স, বিদ্যুৎ হচ্ছে বিজ্ঞানের সবচেয়ে প্রথম এবং প্রধান আবিষ্কার। সায়েন্স হ্যাজ কন্ট্রিবিউট মেনি থিংস, বিজ্ঞান অনেক বিষয়ে অবদান রেখেছে। সায়েন্স হ্যাজ আচ্ছা আবার বলছি, সায়েন্স হ্যাজ কন্ট্রিবিউটেড মেনি থিংস, বিজ্ঞান অনেক বিষয় অবদান রেখেছে। ইন্টারনেট ইজ ওয়ান অফ দেম, ইন্টারনেট তার মধ্যে অন্যতম একটি। ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স, এটা হচ্ছে বিজ্ঞানের একটা বিস্ময়, একটা চমক। অ্যান্ড ইন্টারনেট ইজ পপুলার, এটা একটি জনপ্রিয় মিডিয়াম অফ কমিউনিকেটিং থটস, যোগাযোগের একটা ভিত্তি। অ্যান্ড ইন এভরি স্পেয়ার অফ লাইফ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। ম্যান হ্যাজ বিন ইউজিং ইন্টারনেট, মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ইন দ্য ডিস্টেন্ট ফিউচার, অনতিবিলম্বে ভবিষ্যতে, ভবিষ্যতে, ম্যান উইল বি এ ডল অনলি ইউজিং ফর সায়েন্স, মানুষ বিজ্ঞানের হাতে যেন একটা পুতুলে আবিষ্কার হয়ে যাবে, পুতুল হয়ে যাবে। ইন্টারনেট হ্যাজ অ্যাডেড এ নিউ ডিমেনশন ইন আওয়ার লাইফ, ইন্টারনেট যোগ করেছে একটা নতুন ক্ষেত্র আমাদের জীবনে। দ্য হোল ওয়ার্ল্ড ইজ লার্জলি ডিপেন্ডেন্ট অন ইট, পুরো বিশ্ব এখন নির্ভর করছে এটার উপরে। ইন্টারনেট হ্যাজ ডান দিস ইম্পসিবল ওয়ার্ক সাকসেসফুলি বাই ডিন্ট অফ সায়েন্স, বিজ্ঞানের বদৌলতে ইন্টারনেট এখন অসম্ভব জিনিসকে সম্ভব করছে। আজকে আমরা বিজ্ঞানের জয়যাত্রা, বিজ্ঞানের অগ্রগতির অনেক বিষয় জানি, যে বিজ্ঞানের এই অগ্রগতির কারণে যেখানে আমেরিকা, ইউরোপ, সেখানে 1 সেকেন্ডের মধ্যে আমরা মোবাইলে মেসেজ পাঠাতে পারছি, কথা বলতে পারছি, তাদেরকে দেখতে পাচ্ছি, এটা বিজ্ঞান এবং ইন্টারনেটের কিন্তু অবদান। তো যাই হোক, এরপর আমরা আলোচনা করি, উইদাউট ইন্টারনেট উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ, এই বিজ্ঞানের এবং ইন্টারনেটের ছাড়া, এটাকে ব্যতীত আমরা আমাদের আধুনিক জীবন কল্পনাই করতে পারি না। একদিন যদি ইন্টারনেট বন্ধ থাকে তাহলে কিন্তু সারা পৃথিবীতে একটা হইচই পড়ে যায়, একটা হাহাকার পড়ে যায়। ফেসবুক যদি একদিন বন্ধ থাকে তাহলে কিন্তু বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে একটা ব্যাপক সরগর পড়ে যায়, নিউজটা ভাইরাল হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের বর্তমানে ইন্টারনেটের যুগ এই কারণে। বাট কিন্তু দেয়ার আর সাম ডিমেরিটস অফ ইন্টারনেট, কিন্তু এই ইন্টারনেটের কিছু নেতিবাচক দিক
কিছু সমস্যা প্রবলেমও রয়েছে। স্টুডেন্ট অফ প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ের ছাত্রছাত্রীরা আর অ্যাডিক্টেড বাই ইট, এটার দ্বারা একেবারে তারা নেশাগ্রস্ত হয়ে আসক্তি হয়ে যাচ্ছে এটার প্রতি। দে আর লসিং দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করছে। সো মেনি স্টুডেন্টস ফেল দেয়ার এক্সাম, তাই অনেক স্টুডেন্ট তারা পরীক্ষায় কিন্তু ফেলও করছে। এরকম ঘটনাও কিন্তু অনেক টিচারদের কাছে অনেক বাবা মা কমপ্লেন করে যে আমার সন্তানটা পরীক্ষা ফেল করতো, মেধা ছিল, ভালো ছিল, কিন্তু সে এই সারাদিন মোবাইল ইন্টারনেট ব্যবহার করে, সে সারাদিন শুধু ফেসবুক চালায়, সে সারাদিন শুধু ইমোতে থাকে, সে সারাদিন শুধু ইউটিউব দেখে। এই যে ইন্টারনেটের যে সুবিধার পাশাপাশি অসুবিধা, অর্থাৎ ভালো সাইডের পাশে কিন্তু কিছু অসুবিধাও রয়ে গেছে, যার কারণে তারা এই নিজেদের পড়ালেখায় অমনোযোগী, খাওয়া দাওয়া অমনোযোগী, স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, তাদের পড়ালেখায় একেবারে ড্যামেজ হয়ে যাচ্ছে, এই বিষয়টা তারা খেয়াল করে না। সো মেনি স্টুডেন্ট ফেল দেয়ার এক্সাম, তাই অনেক স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষা ফেল করছে। ইয়ং জেনারেশন আর বিং মিসগাইডেড বাই ইন্টারনেট, বিশেষ করে তরুণ প্রজন্ম তারা কিন্তু এই ইন্টারনেটের কারণে তারা বিপথে চলে যাচ্ছে, ভুল পথে তারা অতিক্রম চলে যাচ্ছে। তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে, এই ভুল পথ থেকে তারা ফিরে এসে ভালো পথে তারা যেন এই ইন্টারনেটের সহজ ব্যবহার, সুন্দর ব্যবহার, ইন্টারনেটের মাধ্যমে তারা কিন্তু কোরআন, হাদিস, নামাজ, রোজা, ওয়াজ নসিহাত, ভালো যত পড়ালেখা, প্রত্যেকটা টপিকস কিন্তু এখন ইউটিউবে সার্চ দিলেই পাওয়া যায়। তো তারা কিন্তু এখন এই বিষয়গুলো, ভালো বিষয়গুলো কিন্তু নিতে পারে। এবং ইউটিউবকে বলা হচ্ছে এখন সবচেয়ে টপ মোস্ট স্কুল অ্যান্ড গুড ইনস্টিটিউশন, লার্নিং এডুকেশনাল ইনস্টিটিউশন কিন্তু এখন ইউটিউব। তো সেখানে ইয়ং জেনারেশনরা শুধু সেই ভালো দিকগুলো, লেখাপড়ার বিষয়গুলো যদি এখান থেকে তারা ভালো ভালো লেকচারারদের লেকচারগুলো নিতে পারে, ভালো টিচারদের লেকচার যদি তারা দেখতে পারে, তাহলে কিন্তু তারা তাদের মেধাকে আরও বিকশিত করতে পারে। কিন্তু তারা যদি সেটা না দেখে তারা যদি খারাপ সাইডে চলে যায়, তাহলে কিন্তু আমাদের ইয়ং জেনারেশন কিন্তু মিসগাইড হয়ে যাবে, তারা কিন্তু খারাপ পথে চলে যাবে, তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা কঠিন হবে। তাই আমাদেরকে এই বিষয়টাও মনে রাখতে হবে এবং তাদের দিকে আমার খেয়াল রাখতে হবে। সো উই হ্যাভ টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, তাই আমাদের ইয়াং জেনারেশনকে রক্ষা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, ভালো সাইডের দিকে তাদেরকে উৎসাহিত করতে হবে, খারাপ দিকের ভয়াবহতা তাদেরকে তুলে ধরতে হবে। দ্য গার্ডিয়ানস শুড কাম ফরওয়ার্ড, অভিভাবকদের কিন্তু এক্ষেত্রে এগিয়ে আসতে হবে, টু কন্ট্রোল দেয়ার সন, যাতে করে তারা তাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, যাতে তাদের সন্তানরা তাদের খেয়াল করা উচিত। অভিভাবকরা অবশ্যই খেয়াল করবেন তাদের সন্তানরা মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এগুলো তারা কি ব্যবহার করছে, তারা কি লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে নাকি লেখাপড়ার টপিকস ছাড়া অন্য টপিকস নিয়ে তারা সবসময় মেতে আছে। এই বিষয়গুলো অবশ্যই গার্জেনরা খেয়াল করবেন এবং তাদের সন্তানদেরকে নিয়ন্ত্রণ করবেন। দেন তাহলেই দিস প্রবলেম উইল বি সলভ, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই হলো 3টি প্যারাগ্রাফ আমরা সংক্ষেপের মধ্যে দেখালাম। একটা হলো গুড সাইড, ভালো যত দিক আছে জীবনের, আর্লি রাইজিং, ভ্যালু অফ টাইম, প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, এই যে ভালো সাইডগুলো যত আছে সেটা দেখালাম। আবার নেগেটিভ সাইড যত আছে, ফুড অ্যাডাল্টারেশন শুরু করে স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, করোনা ভাইরাস, যত খারাপ দিক আছে এই বিষয়টাও দেখালাম। এবং বিজ্ঞান, এই 3টা বিষয় কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাস 6 থেকে যারা অনার্সের স্টুডেন্ট, ইংলিশে তোমরা ভয় পাও, আর্টস থেকে তোমাদের কোনো ভয় থাকবে না, তোমরা এই বিষয়টাকে বেশি বেশি ফলো করো। তোমরা এই ক্লাসটাকে যদি ভালো করে দেখো এবং এখান থেকে এটা ডাউনলোড করে নোট করে তোমরা যদি এটা মুখস্থ করতে পারো, আশা করি তোমাদের, আর ভাষাগুলো আমি খুব সহজ করে দিয়েছি, তোমাদের কোনো সমস্যা হবে না মুখস্থ করতে। আশা করি তোমরা এই বিষয়টা ভালো করে খেয়াল রাখবে। তো আমরা সায়েন্সের উপরও, বিশেষ করে সায়েন্সের যে দিকগুলো আছে, ইন্টারনেট, ফেসবুক, এরপরে আছে স্যাটেলাইট চ্যানেল, বিভিন্ন বিষয়, এই বিষয়গুলো আমরা দেখালাম। এরপর আমরা এবার রিপোর্ট রাইটিংয়ে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা 3টি প্যারাগ্রাফের আলোচনা করে ফেলছি অলরেডি, এবং এখন কিন্তু আমরা 3টি রিপোর্ট কিভাবে দিয়ে সব ধরনের রিপোর্ট লেখা যায়। প্রথম নম্বর আমরা চলে আসছি একটি রিপোর্ট দিয়ে ব্যাড সাইড সকল রিপোর্ট লেখার কৌশল, অর্থাৎ ব্যাড সাইড নেগেটিভ যত দিক আছে সেই দিকগুলো আমরা আগেই আলোচনা করেছি। ট্রাফিক জ্যাম, লোডশেডিং, করোনা ভাইরাস, এইডস এ ফ্যাটাল ডিজিজ, এই যে যত খারাপ দিক আছে, স্মোকিং, ব্যাড ইফেক্ট অফ স্মোকিং, ব্যাড ইফেক্ট অফ ফেসবুক, ব্যাড ইফেক্ট অফ ইন্টারনেট, খারাপ যত দিক আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা এই রিপোর্ট দিয়ে লিখতে পারবো। তো আমরা প্রথমে একটা টাইটেল লিখব। তো টাইটেলটা কিভাবে লিখব? টাইটেলটা আমরা এখানে যে বিষয়টা আসবে, যদি আসে ফুড অ্যাডাল্টারেশন, আমি ফুড অ্যাডাল্টারেশন দিয়ে বোঝাই, কারণ গত ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা 3 বার পর পর ফুড অ্যাডাল্টারেশন এসেছে। তো তোমরা যে কোনো বিষয় আসে সে বিষয়টা দিতে পারবে। তো ফুড অ্যাডাল্টারেশন প্রথমে টাইটেল লিখবা, কলন দিয়ে দেবা। এ সাইলেন্ট কিলার, একটি নীরব ঘাতক,
এই জিনিসটা আমাদেরকে শেষ করে দিতেছে, একটা নীরব ঘাতক। এখানে পরে এটা আন্ডারলাইন করে দিবা তোমরা। আচ্ছা, এরপরে তোমার প্রতিবেদনকারী, তার নাম লিখতে হবে মিসেস আফরোজা, জনাব আফরোজা, এই স্টাফ রিপোর্টার, একজন নিজস্ব প্রতিবেদনকারী। দ্য ডেইলি সান পত্রিকার নাম দিতে হবে, ঢাকা থেকে রিপোর্ট করা হয়েছে 31 মার্চ 2021, 2021 সালে রিপোর্টটি করা হয়েছে, রিপোর্টের তারিখটা দিতে হবে। এরপর আমরা চলে যাব নেগেটিভ যত সাইড আছে সেই সাইডের বিষয়টা, যেমন ফুড অ্যাডাল্টেশন। আচ্ছা, আমরা প্রথমে আলোচনা করি বাংলাদেশ ইজ এ স্মল বাট বিউটিফুল কান্ট্রি। বাংলাদেশ একটি ছোট কিন্তু সুন্দর দেশ। দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি ইজ পিস লাভিং, আমাদের দেশের মানুষ শান্তিপ্রিয়, বাট কিন্তু দে ফেস সাম প্রবলেম, তারা কিছু সমস্যার মুখোমুখি হয়। সাম আর লার্জ অ্যান্ড সাম আর স্মল, কিছু সমস্যা হচ্ছে ছোট আর কিছু সমস্যা বড়। ফুড অ্যাডাল্টেশন ইজ ওয়ান অফ দেম, খাদ্যে ভেজাল এই বিষয়টা অন্যতম একটি। ইট ইজ এ সিরিয়াস প্রবলেম অফ আওয়ার কান্ট্রি, এটা কিন্তু আমাদের দেশে একটি বড় ধরনের সমস্যা। নট অনলি ইন আওয়ার কান্ট্রি বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড, শুধু এই সমস্যাটা আমাদের দেশেই নয় বরং অন্যান্য দেশেও আছে। বাট কিন্তু দিস প্রবলেম ইজ সো অ্যাকুয়েট, এই প্রবলেমটা আমাদের দেশে এত বেশি ইন আওয়ার কান্ট্রি দ্যাটস ক্যান নট বি ডিসক্রাইব, যা বর্ণনা করা যায় না। আসলেই ফুড অ্যাডাল্টেশনটা অন্যান্য দেশে একটু কমই দেখা যায়। অন্যান্য দেশের স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্যবিধি তারা অনেকটা মেনে চলে, তাদের আইন নিয়ম, তাদের পরিবেশ পরিস্থিতি এগুলো অনেকটা নিয়ন্ত্রণাধীন, ডিসিপ্লিন তারা ফলো করে। কিন্তু আমাদের দেশটা আসলে একটু এলোপেথরি, এদেশের মানুষের মধ্যে অসাধু ব্যবসায়ী যারা আছে তাদের মধ্যে লোভটা বেশি কাজ করে, যার কারণে তারা খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দেয়। বাট দিস প্রবলেম ইজ সো অ্যাকুয়েট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এই সমস্যাটা এত বেশি দ্যাট ক্যান নট বি ডিসক্রাইব, যা বর্ণনা করে শেষ করা যায় না। ফুড অ্যাডাল্টেশন ওয়াকার্ড বাই হিউম্যান কজেস, এই খাদ্যের ভেজাল এটা ঘটে মানুষেরই কারণে, অ্যান্ড ইট ইজ এ বার্নিং ইস্যু ইন বাংলাদেশ। বাংলাদেশে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা আলোচনার বিষয়, নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ এ হার্মফুল অ্যান্ড শেমফুল থিং, এটা লজ্জাজনক ব্যাপার। আমাদের দেশে যখন এই নিউজগুলো প্রকাশ পায় যে তারা খাদ্যে ভেজাল দিচ্ছে, সরকার এগুলো ধরছে, প্রশাসন এগুলো দেখছে, এই নিউজগুলো যখন পাবলিশড হয়ে যায় তখন অন্য দেশের লোকজন তখন এটাকে দেখে যে এটা একটা লজ্জাজনক ঘটনা এবং এটা কিন্তু ক্ষতিকর বিষয় ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য। উই ক্যান নট লিড আওয়ার নর্মাল লাইফ ফর দিস, এটার জন্য আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। হয়তো একটা মজার খাবার আমরা বাজার থেকে কিনে নিয়ে আসতেছি, একটা হয়তো তরমুজ কিনে নিয়ে আসলাম, কিন্তু তার মধ্যে এমন ভেজাল ফরমালিন দিয়েছে এটা খাওয়ার পরে দেখা যাচ্ছে পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়তেছে। এই জন্য কিন্তু আমরা আমাদের স্বাভাবিক জীবন যেটা সেটা যাপন করতে পারছি না। ভালো খাবার নিয়ে আসা হয়েছে পরিবারের জন্য, কিন্তু পরিবারস্থ লোক সেটা খেয়ে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়তেছে, তা ভালোর মধ্যে খারাপ হয়ে যাচ্ছে। এটাই বলা হচ্ছে কিন্তু উই ক্যান নট লিড নর্মাল লাইফ ফর দিস, এটার জন্য আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। অলমোস্ট এভরিডে উই হিয়ার নিউজ অ্যান্ড ভিউজ অ্যাবাউট ফুড অ্যাডাল্টেশন, প্রত্যেক দিন আমরা এই ফুড খাদ্য ভেজালের সংবাদটা দেখি এবং শুনতে পাই। অন দ্য ডেইলি নিউজ পেপার, এটা আমরা নিউজ পেপারে পাই, ইন্টারনেটের মধ্যে দেখি, রেডিওতে শুনি, টেলিভিশনের মধ্যে দেখতে পারি। ইট ইজ কজড বাই সাম সেন্সলেস অ্যান্ড কেয়ারলেস পিপুল, এটা কিন্তু ঘটে থাকে কিছু সেন্সলেস, নির্বোধ এবং অসতর্ক অসচেতন ব্যক্তিদের কারণে। তারা হয়তো লাভের জন্য ফলের মধ্যে ফরমালিন দিচ্ছে, তারা লাভের জন্য হয়তো গুড়ের মধ্যে তারা অন্য কিছু মিক্সার করতেছে, কিন্তু তারা আসলে লাভের জন্য করতেছে। কিন্তু তারা যদি একটু বোধ থাকতো যে এই জিনিসটা আমি একজনকে খাওয়াবো, আমার কাছ থেকে হয়তো ফল কিনে একজন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য সে ফল কিনে যাচ্ছে, কিন্তু সে এই ফলটা অসুস্থ ব্যক্তি খাওয়ার পর আরও বেশি অসুস্থ হয়ে যাবে, এই বোধটা তার মধ্যে কাজ করে না, এতটুকু সচেতনতা তার মধ্যে নাই, যার কারণে সে এই তার লাভের জন্য এই জিনিসটা সে করতেছে, এই খাদ্যের মধ্যে ভেজাল দিতেছে। দ্য ড্যামেজিং ইম্প্যাক্ট অফ ফুড অ্যাডাল্টেশন ইজ আনলিমিটেড, এটার ব্যাপক ক্ষতিকর প্রভাব এবং অসীম, যেটা শেষ করা যায় না। অর্থাৎ আমরা খাদ্যে ভেজালের কারণে এই ভেজাল খাদ্য খাওয়ার পরে আমাদের কারো হয়তো দেখা যাচ্ছে যে কিডনিতে সমস্যা হয়ে যাচ্ছে, কারো হার্ট ব্লক হয়ে যাচ্ছে, এবং বর্তমানে কিন্তু মানুষ বেশি অসুস্থ হয়ে পড়ছে, হার্ট অ্যাটাক কিন্তু প্রায় একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে দাঁড়িয়েছে। আমরা প্রায়শই এরকম অসুস্থতার ঘটনা শুনি, পুরো সুস্থ মানুষ হঠাৎ করে স্ট্রোক করছে। এর কারণ কি বলছে যে দি ড্যামেজিং ইম্প্যাক্ট অফ ফুড অ্যাডাল্টেশন ইজ আনলিমিটেড, এই যে খাদ্যে ভেজাল এটার ব্যাপক প্রভাব, খুব খারাপ প্রভাব এটা কিন্তু মানুষের মধ্যে পড়ছে। ইট ডিস্ট্রয়স, এটা নষ্ট করে দিচ্ছে পার্সোনাল ব্যক্তিগত জীবনকে, ফ্যামিলি পারিবারিক জীবন, সোশিয়াল সামাজিক জীবনের প্রভাব পড়ছে, ন্যাশনাল জাতীয় জীবনের প্রভাব পড়ছে, অ্যান্ড আওয়ার ইন্টারন্যাশনাল লাইফ, এবং আমাদের আন্তর্জাতিক জীবনেও কিন্তু এর ব্যাপক প্রভাব দেখা যায়। দো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ইজ ট্রাইং টু রিমুভ ফুড অ্যাডাল্টেশন, যদিও বর্তমান সরকার চেষ্টা করতেছে
এই খাদ্যে ভেজালটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, খাদ্যে ভেজালটা কিভাবে দূর করা যায়, প্রশাসন দিয়ে মনিটরিং করে, এরপরে বিভিন্ন সময় বিভিন্ন অ্যাকশান হাতে নিয়ে মোবাইল কোর্ট বসাইয়ে বিভিন্ন সময় কিন্তু সরকার চেষ্টা করতেছে এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য। আফটার দ্যাট তারপরও দ্য জেনারেল পিপুল শুড হেল্প টু গভর্নমেন্ট, যারা সাধারণ মানুষ তাদেরকে কিন্তু সরকারকে সহযোগিতা না করলে সরকার কিন্তু একার পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সাধারণ মানুষ তাদেরকে এগিয়ে আসতে হবে এই বিষয়টা নিয়ন্ত্রণ করার জন্য। যদি সকলে আমরা এগিয়ে আসি, অসাধু ব্যবসায়ীদেরকে সাহায্য করতে পারি এবং আমরা নিজেরা যারা আমরা বিভিন্ন পণ্যদ্রব্য খাদ্যদ্রব্য বাজারে বিক্রি করি, আমরা যদি সবাই সচেতন হই, মানুষের প্রতি আমাদের মানবতা বোধ থাকে এবং আমরা যদি মানুষকে ভালোবেসে থাকি, ম্যানকাইন্ডের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকে, রেসপেক্ট থাকে, তাহলে কিন্তু সম্ভব এই খারাপ জিনিসটা ফুড অ্যাডাল্ট্রেশন থেকে বেরিয়ে আসা। সে কথা এখানে বলা হচ্ছে আফটার দ্যাট জেনারেল পিপুল শুড হেল্প টু গভর্নমেন্ট, সমস্ত সাধারণ মানুষ তাদেরকে সরকারকে সহযোগিতা করতে হবে। সরকারকে যদি আমরা সহযোগিতা না করি সরকার কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আর সরকার যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু আমাদের দেশের অবস্থা আরও বেশি ক্ষতিগ্রস্ত, আমরা নিজেরা আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবনে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এজন্য আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। বিসাইড পাবলিক অ্যাওয়ারনেস শুড বি ইনক্রিজড, এর পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। আমরা যে সমাজে বাস করি সেই সমাজের মানুষকে একজনকে যদি আমরা দাঁড়িয়ে যাই, আমরা যদি এই বিষয়ে সবাইকে সচেতন করি, সতর্ক করি, আরে লাভের চেয়ে মানুষের জীবন বড়। সামান্য একটু লাভের জন্য আমি খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দিলাম, তার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, একটা সমাজ ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য সবাইকে আমরা সচেতন করব, সেই জনসচেতনতাই কিন্তু বৃদ্ধি করতে হবে। উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার ইয়াং জেনারেশন, আর আমাদের ইয়াং জেনারেশনদেরকে এই ব্যাপারে ভূমিকা নিতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে টু মুভ দিস প্রবলেম, এই সমস্যার নিরসনে। অ্যাট লাস্ট পরিশেষে অল ক্লাসেস পিপুল, সব ধরনের মানুষ হ্যাভ টু কাম ফরওয়ার্ড টু স্টপ এই ফুড অ্যাডাল্ট্রেশন, খাদ্য ভেজাল নিয়ন্ত্রণ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এমডি রফিকুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, এ গ্রেট সায়েন্টিস্ট, একজন বড় বিজ্ঞানী, টোল্ড টু দ্য ডেইলি স্টার, তিনি ডেইলি স্টার পত্রিকাকে বলেছেন, ইফ আওয়ার গভর্নমেন্ট ফেইলস টু কন্ট্রোল ফুড অ্যাডাল্ট্রেশন, যদি আমাদের সরকার এই যে খাদ্যে ভেজাল এটাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ উইল ফেস এ সিরিয়াস ট্রাভেল, আমাদের দেশ কিন্তু একটা ব্যাপক সমস্যার মুখোমুখি হয়ে যাবে। অর্থাৎ আমাদের ইয়াং জেনারেশন তারাও বিপদগ্রস্ত হয়ে যাবে, আমাদের যারা মুরব্বী আছে, আমাদের যারা পরিবারস্থ সদস্য আছে, পরিচালক আছে, সবাই কিন্তু একটা অস্থিরতা, একটা রোগ নিয়ে একটা বিপদগ্রস্ত পরিবারের মধ্যে আমাদেরকে বাস করতে হবে। একটা সমাজ কিন্তু অসুস্থ সমাজ হয়ে যাবে, পরিবার কিন্তু একটা অসুস্থ পরিবেশ হয়ে যাবে যদি আমরা আমাদের এই বিষয়টাকে গুরুত্ব না দিই এবং এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি। তাই সকলকে এগিয়ে আসতে হবে এই ব্যাপারে। আচ্ছা, আমরা ব্যাড সাইড দিয়ে যত খারাপ দিক আছে সব বিষয়ের রিপোর্ট কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেললাম। এবার আমরা চলে যাব একটি রিপোর্ট দিয়ে গুড সাইডের সকল রিপোর্ট কিভাবে লেখা যায়, অর্থাৎ ভালো যত দিক আছে, অর্থাৎ ইতিবাচক দিক। এত সময় আমরা আলোচনা করছিলাম নেতিবাচক দিক, এবার আমরা আলোচনা করব ভালো দিক। যেমন আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে ওঠা, এটা আমাদের শরীরের জন্য ভালো। নিউজ পেপার পড়া, রিডিং নিউজ পেপার, হ্যাবিট অফ রিডিং নিউজ পেপার, পত্রিকা পড়া, লার্নিং ইংলিশ, লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি ভাষা শেখা, এটা আমাদের জীবনের জন্য কাজে লাগবে, আমাদের ভবিষ্যতের জন্য সুন্দর। এই যে ভালো যত দিক আছে, প্যাট্রিয়টিজম, দেশপ্রেমের উপর একটা প্রতিবেদন। এরপরে আসতে পারে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি, এটার উপর একটা প্রতিবেদন। ভালো যত দিক আছে সেই বিষয়ের উপর আমরা কিন্তু রিপোর্ট করতে পারি। তো এখানে আমরা দেখাচ্ছি আর্লি রাইজিং, সকাল সকাল ঘুম থেকে উঠে এই বিষয়ের উপর একটা রিপোর্ট আমরা দেখাই। তোমরা এখানে যে বিষয়টা আসবে গুড সাইডের সব বিষয় কিন্তু তোমরা এখানে লিখতে পারবে। তো আর্লি রাইজিং ইজ মাস্ট টু ডেভেলপ দ্য নেশন, সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা অবশ্যই দরকার একটি জাতিকে যদি আমরা উন্নত জাতিতে পরিণত করতে চাই। যেহেতু আমাদের দেশ অলরেডি উন্নয়নশীল থেকে উন্নত জাতিতে উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে, তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে এই ভালো দিক গুণগুলো অর্জন করার জন্য। আবার বলছি, টাইটেলটা একটা টাইটেল দিতে হয়, প্রশ্ন এখানে তোমরা দাগ নম্বর লিখে কিন্তু টাইটেল দিতে হবে রিপোর্টে। আর্লি রাইজিং ইজ মাস্ট টু ডেভেলপ দ্য নেশন, সকাল সকাল ঘুম থেকে ওঠা, আর্লি রাইজিং এটা একটি জাতিকে উন্নত করার জন্য অবশ্যই প্রয়োজন। আচ্ছা, রিপোর্টার এখানে নাম দিতে হবে এমনি মাহিম, এই স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক দ্য ডেইলি সান, পত্রিকার নাম ঢাকা, ঢাকা থেকে রিপোর্ট করা হয়েছে 31 মার্চ 2021। আর্লি রাইজিং ইজ অ্যান ইম্পর্টেন্ট হিউম্যান কোয়ালিটি,
সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা একটা ভালো মানুষের একটা ভালো গুণাবলী, গুরুত্বপূর্ণ একটি গুণাবলী। অর্থাৎ একজন পরিপূর্ণ মানুষ হতে গেলে কিন্তু এই গুণটা অবশ্যই থাকতে হবে। ভালো মানুষ হতে গেলে কিন্তু এই গুণটা অর্জন থাকতে হবে। একটা ভালো স্টুডেন্ট, তুমি একজন আইডিয়াল স্টুডেন্ট হতে চাও, তোমাকে কিন্তু অবশ্যই আর্লি রাইজার হতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এ পারফেক্ট ম্যান হ্যাজ মেনি কোয়ালিটি, একজন পরিপূর্ণ মানব, একজন ভালো মানুষ, যারা বিশেষ করে আমাদের নবী রাসূল ছিলেন এবং আল্লাহ পাকের যারা প্রেরিত বান্দা, আল্লাহর ওলি এবং ভালো একজন টিচার এবং ভালো যারা আদর্শ নেতা, তাদের মধ্যে কিন্তু এই গুণটা থাকে যে তারা সকাল সকাল ঘুম থেকে ওঠে। আচ্ছা, তাহলে কি বলছে? এ পারফেক্ট ম্যান হ্যাজ মেনি কোয়ালিটি, একজন পরিপূর্ণ মানুষের অনেকগুলো গুণাবলী থাকে। আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দেম, সকাল সকাল ঘুম থেকে ওঠা তার মধ্যে অন্যতম একটি গুণ। দ্য প্রোগ্রেস অ্যান্ড প্রসপারিটি অফ আওয়ার লাইফ ডিপেন্ডস অন দ্য বেস্ট ইউজ অফ আর্লি রাইজিং, আমাদের জীবনের উন্নতি এবং সমৃদ্ধি এটা নির্ভর করে এই সকাল সকাল ঘুম থেকে ওঠার উপরে। ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, এটা খুবই পাওয়ারফুল, মূল্যবান অ্যান্ড পাওয়ারফুল, শক্তিশালী জিনিস টু সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জনের জন্য। অর্থাৎ জীবনে যদি আমরা সফলতা অর্জন করতে চাই তাহলে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল ঘুম থেকে উঠলে আমি কাজ করার অনেক সময় পাবো। আমি যদি সকাল সকাল ঘুম থেকে না উঠি, ঘুমাই থাকলাম 8টা-9টা পর্যন্ত, এরপরে দেখা যাচ্ছে যে আমার কাজের গতি বেড়ে যাচ্ছে, আমি তাড়াহুড়া করতেছি আমার কাজটা ভালো হচ্ছে না। সেজন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা একটা ভালো গুণ এবং এটা জীবনের সফলতা অর্জনের জন্য অনেক কার্যকরী ভূমিকা রাখে। এজন্য আমাদেরকে এই সকাল সকালের ওঠার অভ্যাসটা করতে হবে। আমি এখানে সকাল সকাল অর্থাৎ আর্লি রাইজিং দিয়ে বুঝাচ্ছি, অন্য গুণও কিন্তু এই একই রকম। উই নো দ্যাট, আমরা জানি যে ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ সামাজিক জীব, সমাজে মানুষ বাস করে, সুতরাং মানুষ সামাজিক জীব। ইন সোসাইটি, সমাজে, হি হ্যাজ টু মেনটেন সাম রুলস অ্যান্ড রেগুলেশন, সমাজে তাকে চলতে হলে কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। আর্লি রাইজিং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট থিং ইন এভরি স্টেপ অফ লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ সকাল সকাল ঘুম থেকে ওঠা। অর্থাৎ একটা প্রোগ্রাম আছে, আমি যদি সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস না করি তাহলে দেখা যাচ্ছে যে আমি ওই হঠাৎ করে একদিন ঘুমের থেকে উঠেই কিন্তু সেই প্রোগ্রামে গেলে ঘুম কাজ করবে, প্রোগ্রামটা ভালো সফল করা যাচ্ছে না, কোনো সার্ভিসে গেলে সেখানে ভালো সার্ভিস দেওয়া যাচ্ছে না। অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠলে একজন ব্যক্তি অনেক সময় পায়, তার শরীর ভালো থাকে, তার মন ভালো থাকে, সে প্রত্যেকটা কাজে অ্যাক্টিভ থাকে, তার দ্বারা সমাজ, পরিবার, রাষ্ট্র অবশ্যই ভালো কিছু আশা করতে পারে। ইট ইজ এ সিগনিফিক্যান্ট টু অ্যাচিভ প্রোগ্রেস ইন লাইফ, জীবনের সফলতা অর্জনের জন্য এটা খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। দ্য ম্যান হু অ্যাচিভ দিস ভার্চু, যে মানুষটি এই গুণটি অর্জন করে, হি মাস্ট সাকসিড ইন হিজ ফিউচার লাইফ, সে অবশ্যই তার ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জন করবেই। সফলতা তার দ্বার প্রান্তে হানা দিয়ে থাকবে, সফলতা তাকে ডাকতে থাকবে, সফলতা তার জন্য, যে মানুষটি এই গুণটি অর্জন করতে পারে। ইফ উই সি দ্য সাকসেসফুল পারসন, আমরা যদি সফল ব্যক্তিদের জীবনী দেখি, উই গেট দ্যাট, আমরা পাই, দে হ্যাভ প্র্যাকটিস অল দ্য বেস্ট ইউজ অফ আর্লি রাইজিং, এই সফল ব্যক্তিরা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতেন। সমস্ত আম্বিয়া আলাইহিসসালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতেন। যত আল্লাহ পাকের প্যারা বান্দাস, তারা কিন্তু সকাল সকাল ঘুম থেকে, ভালো নেতা, ভালো লিডার যারা আছে তারা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফিজিক্যাল এক্সারসাইজ করেন, তারা কিন্তু তাদের পরিবারের কাজগুলো, হোমওয়ার্কগুলো সকাল সকালে গুছিয়ে নেন। তো এখানে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে যে যত আমরা যদি আমাদের ভালো যারা মনীষী সাকসেসফুল পারসন সফল হয়েছেন যারা, তারা কিন্তু এই গুণগুলো অর্জন করেছে। কাজী নজরুল ইসলামের জীবনী দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী দেখেন, এরপরে যদি আমরা আমাদের জাতীয় কবি এবং আমাদের বড় নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা বলি, তিনি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতেন, তাদের মধ্যে কিন্তু এই গুণটা পরিপূর্ণ ছিল। ম্যান গিভস এমফেসাইজ অন ওয়েলথ, মানুষ সম্পদের উপর গুরুত্ব দেয়, মানুষ সম্পদের পিছনে সময় ব্যয় করতেছে, সম্পদের অর্জনের জন্য তারা মাথার ঘাম পায়ে ফেলতেছে, কিন্তু আসলে এই যে গুণাবলীটা, কোয়ালিটি অর্জন করা, এটা কিন্তু সম্পদের চেয়ে কোনো অংশ কম নয়। বাট এখানে সে কথাই বলছে, ম্যান গিভস এমফেসাইজ অন ওয়েলথ, মানুষ সম্পদের উপর গুরুত্ব দেয়, বাট আর্লি রাইজিং ইজ মোর ভ্যালুয়েবল দেন ওয়েলথ, সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা কিন্তু সম্পদের চেয়ে কোনো অংশে কম নয়, অনেক মূল্যবান জিনিস। হি উইল বি আনসাকসেসফুল ইন সোসাইটি উইদাউট আর্লি রাইজিং, সমাজের মধ্যে সে অসফল ব্যক্তি হতে পারে যদি এই কোয়ালিটি, এই গুণাবলীটি তার মধ্যে না থাকে। এ রিচ ম্যান বিকামস আনহ্যাপি, কখনো কখনো একজন ধনী ব্যক্তি সে অসুখী হতে পারে, তার জীবনে সুখ জিনিসটা চলে যেতে পারে যদি এই গুণাবলীটি, এই কোয়ালিটিগুলো তার মধ্যে না থাকে। সামটাইম, মাঝে মাঝে হি মে বি হেল্পলেস, কখনো কখনো কিন্তু দেখা যায় অনেক বড় মনীষী, অনেক ভালো বিজনেসম্যান, ভালো লিডার, ভালো একজন শিক্ষক, কিন্তু তার জীবনে অসহায়, হোপলেস, নিরাশ হয়ে যায় সে। ইফ উই ডু নট মেক দ্য বেস্ট ইউজ অফ আর্লি রাইজিং, সকাল সকাল এই ঘুম থেকে ওঠার এই অভ্যাসটা যদি আমরা না করি তাহলে কি হবে? তাহলে
উই হ্যাভ টু সাফার ইন দ্য লং রান, দীর্ঘদিন পর্যন্ত আমাকে ভোগান্তের শিকার হতে হবে। অনেকে আছে ভালো সার্ভিসম্যান, ভালো এডুকেশনিস্ট, কিন্তু সে আর্লি রাইজিং না থাকার কারণে হয়তো অফিসে যেতে দেরি করে, আর বস প্রতিদিন তাকে কিন্তু গালমন্দ করে। এই গালমন্দ জিনিসটা তার শুনতেই হয়, নিয়মিত একটা অভ্যাস হয়ে গেছে। কারণ কি, এই কোয়ালিটিটা তার মধ্যে নেই, এই গুণাবলীটা তার মধ্যে নেই। এই জন্য বলছে উই হ্যাভ টু সাফার ইন দ্য লং টাইম, দীর্ঘদিন পর্যন্ত এই ভোগান্তের শিকার আমাদের হতে হবে। সো উই শুড ট্রাই আওয়ার লেভেল বেস্ট, তাই আমাদেরকে সাধ্যমতো চেষ্টা করতে হবে টু অবে দ্য রুলস অফ দিস ভার্সো, এই গুণটা যাতে আমরা অর্জন করতে পারি, এই গুণটা অর্জনের জন্য আমাদেরকে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যেতে হবে। ডাক্তার এমডি শাহিন, এ গ্রেট সায়েন্টিস্ট, তিনি একজন বড় মানের বিজ্ঞানী, টোল্ড টু দ্য ডেইলি স্টার, তিনি ডেইলি স্টারকে বলেন, দো আওয়ার গভর্নমেন্ট ইজ গিভিং মোর ইম্পর্টেন্স অন আর্লি রাইজিং, এই সকাল সকাল ঘুম থেকে ওঠা, এ ব্যাপারে সরকার কিন্তু সকলকে ব্যাপক আকারে উৎসাহিত করছে, গুরুত্ব দিতেছে। এছাড়াও যত গুণাবলীর কথা আমরা আলোচনা করলাম, ভালো যত দিক আছে, নেতিবাচক দিক, রিডিং নিউজ পেপার, সেলফ কনফিডেন্স, সেলফ ক্রিটিসিজম, আত্মসমালোচনা, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়। আজকে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে বিশেষ করে যারা স্টুডেন্ট, অনার্স MA পাস করার পরেও তারা আত্মবিশ্বাস না থাকার কারণে তারা কিন্তু আজকে হতাশ হয়ে যাচ্ছে, তারা কিন্তু সেই স্ট্রাগল করার থেকে তারা বিরত হয়ে কিন্তু আরও হতাশ হয়ে পড়তেছে। তাই আমাদের সকলকে এগিয়ে আসতে হবে যাতে আমরা এই কোয়ালিটিগুলো অর্জন করতে পারি, নিরাশ হতাশ আমাদের জীবন থেকে দূর হয়ে যায়। এই জন্য সরকার কিন্তু বিষয়টা ব্যাপক গুরুত্ব দিচ্ছেন, এবং সরকার কিন্তু আত্মকর্মসংস্থান তৈরি করার কথা বলছেন, সরকার কিন্তু আত্মপ্রত্যয় দৃঢ়তা অবলম্বন করার কথা বলছেন। আমাদের কিন্তু সেই গুণাবলী কোয়ালিটিগুলো অর্জন করে এগিয়ে আসতে হবে, আমাদের বাস্তব জীবনে সংগ্রামী জীবন তৈরি করতে হবে। এরপরে এভরিবডি অফ আস শুড কাম ফরওয়ার্ড টু ডেভেলপ দ্য আর্লি রাইজিং, প্রত্যেকেরই উচিত এই কোয়ালিটিগুলো অর্জন করা। এই হলো আমরা এত সময় গুড সাইডের রিপোর্ট কীভাবে লিখতে হয় সেটা আমি দেখালাম। এখন আমরা চলে যাব সায়েন্স, একটি রিপোর্ট দিয়ে সায়েন্সের বিষয়ে সকল রিপোর্ট কীভাবে লেখা যায়। আগে আমরা আলোচনা করেছি ফেসবুক, ইন্টারনেট, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, মেডিকেল সায়েন্স, এরপরে ফ্যাক্স, টেলিভিশন, রেডিও, কম্পিউটার, যত নিউলি ডিভাইস, ইন্টারনেট ইনভেনশন, নিউলি ইনভেনশন আছে, স্যাটেলাইট চ্যানেল। তো এগুলো কিন্তু এখন বর্তমান সময়ের উন্নয়নশীল এবং উন্নত রাষ্ট্রের যে মূল থিওরি, এই বিষয়গুলো, তো সেই বিষয়ের উপরে কিন্তু বর্তমানে 6 থেকে অনার্স পর্যন্ত ইংলিশ বিষয়ে কিন্তু ব্যাপক আকারে প্রশ্ন এসে থাকে। অনেক সময় দেখা যায় যে এমন একটা বিষয় আসছে, হয়তো দেখা যাচ্ছে রেডিও, এখন রেডিওর যুগ কিন্তু প্রায় শেষ হতে চলেছে, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার সময় ডিগ্রি পরীক্ষায় ইংলিশে রেডিও দিয়ে দিছে, তখন দেখা যাচ্ছে তারা এই বিষয়ে লিখতে পারছেন, তাই এই বিষয়ে তার ধারণাই নেই। রেডিও কি এখন তো মানুষ চিনেই না, আর কিছুদিন পরে রেডিও তো মিউজিয়ামে থাকবে। তো সুতরাং এই বিষয়গুলো কিন্তু যদি তোমার জানা থাকে, একটি মাল্টিপল প্যারাগ্রাফ যদি তুমি মুখস্থ করে থাকো, একটি দিয়ে কিন্তু অনেকগুলো লিখতে পারছো। এই জন্য এই বিষয়টা তোমাদের, অনেক ভালো স্টুডেন্ট তারা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় হঠাৎ করে আনকমন প্রশ্ন আসলে তারা লিখতে পারে না। তো এই বিষয়গুলো তোমার ধারণা থাকতে হবে। যাই হোক, আমি যে বিষয়টা আলোচনা করলাম, এখন আমরা সর্বশেষ বিষয়, যেটা একটি রিপোর্ট দিয়ে সায়েন্সের সকল বিষয়ের রিপোর্ট লেখা যাবে, সেই কৌশল আমি দেখাচ্ছি। এখানে ইন্টারনেট অথবা যে বিষয়টা তোমার আসবে, যদি ফেসবুক আসে ফেসবুক তোমরা এখানে দিতে পারো, অথবা তোমরা দিতে পারো স্যাটেলাইট চ্যানেল। আমি এখানে ইন্টারনেট দিয়ে দেখালাম, ইন্টারনেট ইজ এ গ্রেট ইনভেনশন অফ সায়েন্স, ওটা একটা টাইটেল দিতে হবে যে আধুনিক বিজ্ঞানের একটা নতুন আবিষ্কার, একটা বিরাট আবিষ্কার হচ্ছে ইন্টারনেট। এরপরে তোমরা এখানে একটা যে রিপোর্টার তোমার নাম দিবা, স্টাফ রিপোর্টার, নিজস্ব প্রতিবেদক, দ্য ডেইলি সান পত্রিকায় এটা প্রকাশ পেয়েছে, ঢাকা 31 মার্চ 2021। আজকের রিপোর্টের প্রতিবেদনের তারিখটা দিতে হবে। এবার আমরা মূল বডিতে চলে যাচ্ছি। মডার্ন সায়েন্স ইজ এ পার্ট অফ আওয়ার মডার্ন লাইফ, আধুনিক বিজ্ঞান হচ্ছে আমাদের আধুনিক জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। Now we cannot think our modern and comfortable life without invention of science. আমরা আমাদের আধুনিক জীবন এবং আরামদায়ক জীবন কল্পনাই করতে পারি না বিজ্ঞানের এই আবিষ্কার ছাড়া। ওয়ান আফটার ওয়ান, একের পর এক, ইট গিভস টু দ্য ম্যানকাইন্ডস, মানব জাতিকে এটা দিচ্ছে, উইথ ওয়ান্ডার্স, চমৎকার আর চমৎকার, বিস্ময় আর বিস্ময়, চমক লাগাই দিতেছে এটা। ইট ইজ সো নিডেড ফর আস, এটা আমাদের জন্য এত প্রয়োজন, দ্যাট উই ক্যান নট সে ইন এ শর্ট এসে, সংক্ষিপ্ত আকারে, সংক্ষিপ্ত পরিসরে এটা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না। মডার্ন এজ ইজ অ্যান এজ অফ সায়েন্স, আধুনিক বিজ্ঞান হচ্ছে, আধুনিক যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। দ্যার ইজ নো এসপেক্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনে এমন কোনো ক্ষেত্র নেই, দ্যাট ইজ নট ইনফ্লুয়েন্সড বাই সায়েন্স, যেখানে বিজ্ঞানের জয়যাত্রা নেই, যেখানে সায়েন্সের ছোঁয়া নেই, যেখানে সায়েন্সের স্পর্শ নেই, এমন কোনো দিক, এমন কোনো ক্ষেত্র নেই। সব জায়গায় সায়েন্স, বিজ্ঞানে বিস্ময় চারিদিক ছড়িয়ে পড়েছে।
সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ ইজিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল। বিজ্ঞান আমাদের জীবনকে সহজ এবং আরামদায়ক করেছে। বিশেষ করে দেখা যায় গরমের দিনে যদি আমরা এখন অনেকে সমর্থ আছে এসি লাগাচ্ছে, দেখা এমন গরম, সে যদি এসি লাগায় তো কত আরামদায়ক এটা তার জন্য। সে কিন্তু গরমের মধ্যে যখন মানুষ ধু ধু হাহাকার পড়ে যাচ্ছে, সে কিন্তু আরামে ঘুমাইতে পারতেছে, আরামে রেস্ট নিতে পারতেছে। তো এটা বিজ্ঞান আমাদের জন্য আরামদায়ক, এটা করেছে বিজ্ঞান। এই রেফ্রিজারেটর, এই ফ্রিজ, এই এসি, এগুলো কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে। দের আর মেনি গিফট অফ সায়েন্স, সায়েন্সের অনেক অবদান আছে, বাট ইন্টারনেট ইজ ওয়ান অফ দেম। ইন্টারনেটটা হচ্ছে অন্যতম একটি। ইট ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এটা আধুনিক বিজ্ঞানের অন্যতম একটি আবিষ্কার। ইন্টারনেট ইজ নট অনলি, এটা শুধুমাত্র এটাই নয়, ইট গিভস আস নিউ ওয়ান্ডার্স, এটা নতুন নতুন চমক দেখাচ্ছে, নতুন আশ্চর্য জিনিস বিষয় দেখাচ্ছে। একসময় আমরা এখান থেকে আমেরিকায় কথা বলবো এটা ভাবতেও পারিনি, এবং আমেরিকার মানুষকে দেখবো সে কেমন আছে, তার চেহারাটা কেমন, সে কি ড্রেস পরেছে, সে এখন কোথায় আছে, কোন পরিবেশে আছে, কোন এনভায়রনমেন্টে আছে, সে কি হোস্টেলে আছে নাকি সে কেমন একটা রুমে থাকে, সেই রুমটা কেমন, এটা ভাবতেই পারতাম না। এখন কিন্তু সেটা, সেই আশ্চর্যজনকটা এখন সহজ হয়ে গেছে এই বিজ্ঞানের জন্য এবং ইন্টারনেটের জন্য। উই ইউজ ইলেকট্রিক্যাল লাইট, আমরা বর্তমানে ইলেকট্রিক লাইট ব্যবহার করি, ফ্যান ব্যবহার করি, রেডিও ব্যবহার করি, টেলিভিশন ব্যবহার করি, ফ্যাক্স ব্যবহার করি, ইমেইল ব্যবহার করি, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করি, অ্যান্ড মেনি আদার থিংস, অন্য জিনিস ব্যবহার করি ইন আওয়ার এভরিডে লাইফ, প্রত্যেক জীবনে। এখানে একটু ভুল হচ্ছে, এভরিডে হবে, এভরিবডি হয়ে গেছে, তোমরা একটু সংশোধন করে নিও। আমরা প্রত্যেক জীবনে এগুলো ব্যবহার করি, এগুলো ছাড়া আমাদের চলবেই না। ইফ উই ওয়ান্টস টু মোর অন এনি পার্টস অফ সায়েন্স, আমরা যদি আরও বিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশগুলো দেখতে চাই, ফর দিস, এটার জন্য নিড টু ইলেকট্রিক পাওয়ার, তাহলে আমাদের বিদ্যুৎ কিন্তু মাস্ট লাগবেই। অর্থাৎ ইলেকট্রিক, এটা কিন্তু বিজ্ঞানের, ইলেকট্রিক পাওয়ার ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। অর্থাৎ বিদ্যুতের যে শক্তি, এটা কিন্তু আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়, একটা চমক। এটা না থাকলে কিন্তু সব অচল। বাট ইলেকট্রিসিটি ইজ দ্য ফার্স্ট ইনভেনশন অফ সায়েন্স, আর এই বিদ্যুৎকেই কিন্তু বিজ্ঞান সর্বপ্রথম এই বিষয়টাকে টার্গেট করে এটাকে কিন্তু আবিষ্কার করেছে। সায়েন্স হ্যাজ কন্ট্রিবিউটেড মেনি থিংস, বিজ্ঞান অনেক অবদান রেখেছে। বিজ্ঞানের অবদানের কথা যদি আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, সারা রাত আলোচনা করি কিন্তু আলোচনা করে শেষ করা যাবে না। অনেক অবদান রেখেছে, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে অবদান রেখেছে, এক্সরের ক্ষেত্রে অবদান রেখেছে, এটা আমাদের এডুকেশনাল ইনস্ট্রুমেন্টের অবদান রেখেছে, এমনকি কৃষি, এগ্রিকালচারের উপর এখন সায়েন্স কিন্তু ব্যাপক অবদান রাখছে। যাই হোক, ইন্টারনেট ইজ ওয়ান অফ দেম, ইন্টারনেট তার মধ্যে অন্যতম একটি। ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ সায়েন্স, এটা আধুনিক বিজ্ঞানের একটা চমক, একটা বিস্ময়। অ্যান্ড ইন্টারনেট ইজ এ পপুলার মিডিয়াম অফ কমিউনিকেটিং থটস, এটা কিন্তু জনপ্রিয় একটা যোগাযোগ ব্যবস্থার এবং একটা তথ্য এবং ভিত্তি এবং চিন্তা। অ্যান্ড ইন এভরি স্পেয়ার অফ লাইফ, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেটের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ইন্টারনেট না থাকলে কিন্তু আমাদের ফেসবুক অফ, আমাদের বিদেশে যোগাযোগ অফ, আমাদের ইমো অফ, আমাদের ইউটিউব অফ, সব সাইট কিন্তু এখন অফ। তো আমি এখানে শুধু ইন্টারনেটে বুঝাচ্ছি, ইন্টারনেট এর সাথে যদি কম্পিউটার আসে পরীক্ষায়, এরপরে টেলিভিশন আসতে পারে, এগুলো কিন্তু আমাদের জীবনের প্রত্যেক একটা অঙ্গ হয়ে গেছে। ইট ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ম্যান হ্যাজ বিন ইউজিং ইন্টারনেট, মানুষ কিন্তু এখন ইন্টারনেট একেবারে অ্যাভেলেবেল, প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের হাতে হাতে ইন্টারনেট পৌঁছে গেছে। ইন দ্য ডিস্টেন্ট ফিউচার, অনতি ভবিষ্যতে ম্যান উইল বি এ ডল অনলি ইউজিং ফর সায়েন্স, বিজ্ঞানের একটা পুতুলে পরিণত হয়ে যাবে। অর্থাৎ মানুষ কিন্তু একেবারে রিমোট কন্ট্রোল, অর্থাৎ রিমোটের দ্বারা যেরকম আমরা আমাদের টেলিভিশন কন্ট্রোল করি, এই সায়েন্স দিয়ে কিন্তু সব কিছুই কন্ট্রোল করা হবে। অর্থাৎ আমরা যে যানবাহনগুলো ব্যবহার করি, পরিবহনগুলো ব্যবহার করি, সেটা রেলগাড়ি হতে পারে, ট্রেন হতে পারে, সেটা বাস হতে পারে, এরপরে প্লেন, এই সব কিছু কিন্তু রিমোট কন্ট্রোল সায়েন্সের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে। অর্থাৎ মানুষই হয়ে যাবে একটা সায়েন্সের পুতুল। সায়েন্স হ্যাজ অ্যাড এ নিউ ডিমেনশন ইন আওয়ার লাইফ, বিজ্ঞান আমাদের জীবনে অনেক নতুন নতুন ক্ষেত্র তৈরি করেছে। দ্য হোল ওয়ার্ল্ড ইজ লার্জলি ডিপেন্ডস অন ইট, পুরা জাতি, পুরা বিশ্ব এখন এটার উপর নির্ভরশীল, পুরা পৃথিবী এখন এটার উপর নির্ভরশীল।
ইন্টারনেট হ্যাজ ডান দিস ইম্পসিবল ওয়ার্ক সাকসেসফুলি বাই ডিন্ট অফ সায়েন্স। ইন্টারনেট এটা অসম্ভব জিনিসকে সম্ভব করেছে এই সায়েন্সের বদলেতে, অর্থাৎ সায়েন্সের কারণে কিন্তু অসম্ভব অনেক কাজ সেটা সম্ভব হচ্ছে। অর্থাৎ চাঁদে যাওয়া কিন্তু একটা অসম্ভব বিষয় ছিল, আজকে মানুষ কিন্তু চাঁদে এই সায়েন্সের ব্যবহার করে, সায়েন্স টেকনোলজি ব্যবহার করে তারা কিন্তু আজকে চাঁদে পৌঁছে গেছে। আজকে কিন্তু মানুষ অন্যান্য উপগ্রহে, অন্যান্য গ্রহে পৌঁছে গেছে। মানুষ কিন্তু এখন অনেক এগিয়ে গেছে সায়েন্স এবং টেকনোলজির ব্যবহারের কারণে। উইদাউট ইন্টারনেট, ইন্টারনেট ছাড়া উই ক্যান নট থিঙ্ক অফ আওয়ার মডার্ন লাইফ, আমরা আমাদের আধুনিক জীবন এটা চিন্তাই করতে পারি না। বাট কিন্তু দেয়ার আর সাম ডিমেরিটস অফ ইন্টারনেট, কিন্তু ইন্টারনেটের কিছু অসুবিধাও আছে। আমরা শুধু সায়েন্স টেকনোলজি এগুলো সুবিধা দেখি, কিছু অসুবিধাও কিন্তু এর মধ্যে আছে। বিশেষ করে দেখা যাচ্ছে ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব আমাদের ইয়াং জেনারেশনরা বেশি ব্যবহার করছে এবং এখানে তারা কিন্তু বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, আসক্তিতে পরিণত হচ্ছে। এমনও অবস্থা আমাদের কাছে আজকে রিপোর্ট আসে, অনেক গার্ডিয়ান তাদের সন্তানদেরকে কথা বলে যে আমার সন্তানটা আগে মেধা খুব ভালো ছিল, পড়ালেখায় খুব ভালো পড়তো, সে ক্লাসে ফার্স্ট ছিল, কিন্তু কি যে হলো, একটা মোবাইল সে চাইলো আর তাকে মোবাইল দেওয়া হলো, আর মোবাইলে সারাদিন সে ফেসবুক ব্যবহার করে, সারাদিন সে ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক এইগুলোর মধ্যে সে মশগুল থেকে খাওয়ারও সময় পায় না, খাইতেও চায় না, গোসলও ঠিকমতো করে না। এরপরে দেখা যাচ্ছে ঠিকমতো লেখাপড়া করে না, যার কারণে সে পরীক্ষায় খারাপ করতেছে, যার কারণে পরিবারের মধ্যে একটা অশান্তি পরিণত হয়েছে। তো এই খারাপ দিকগুলো কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। অর্থাৎ টেলিভিশন, রেডিও, কম্পিউটার, ইন্টারনেট, সায়েন্স, অর্থাৎ বিজ্ঞানের যে দিকগুলো আছে এর কিন্তু ব্যাপক ক্ষতিকর দিকও আছে, আমাদের কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। স্টুডেন্ট অফ প্রেজেন্ট টাইমস, বর্তমান সময়ের ছাত্রছাত্রীরা আর অ্যাডিক্টেড বাই ইট, এটা দ্বারা একবার আসক্তিতে পরিণত হয়েছে। দে আর লসিং দেয়ার ভ্যালুয়েবল টাইম, আর তারা তাদের মূল্যবান সময়কে নষ্ট করতেছে। সময় যে কি মূল্যবান জিনিস, বিশেষ করে ছাত্র জীবন, এটা হলো স্বর্ণময় জীবন। এই জীবনটা যদি ছাত্ররা তাদের সময়টাকে কাজে লাগায়, তারা তাদের লেখাপড়াকে 1 নম্বর ডিউটি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি টু টেক এডুকেশন, শিক্ষা অর্জন হলো 1 নম্বর ডিউটি, 1 নম্বর কাজ, এটাকে যদি তারা নষ্ট করে ফেলায় মোবাইল আর ইন্টারনেট ইউজ করে, তাহলে তাদের ভবিষ্যৎ জীবন কিন্তু অন্ধকার। এটাই এখানে বলা হচ্ছে, দে আর লসিং দেয়ার ভ্যালুয়েবল টাইম, তারা তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করতেছে। যে সময়টা খুব দামি ছিল, মূল্যবান ছিল পরীক্ষার সামনে, কিন্তু সে এখন ইন্টারনেট ব্যস্ত, পড়ালেখার মনোযোগ নেই, তো সে এখন পরীক্ষা খারাপ করতেছে। সো মেনি স্টুডেন্ট ফেইল দেয়ার এক্সাম, তাই অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র তারা তাদের পরীক্ষায় ব্যর্থ হচ্ছে পাশ করতে। ইয়াং জেনারেশন আর বিং মিসগাইডেড বাই ইন্টারনেট, আর ইয়ং জেনারেশন, তরুণ প্রজন্ম যারা আমাদের আছে, তারা কিন্তু এই ইন্টারনেটে ভালো জিনিসগুলো খুব কম ফলো করতেছে। ইন্টারনেটের কিন্তু ভালো সাইডটা আছে, আবার খারাপ দিকটাও আছে, কিন্তু আমাদের ইয়াং জেনারেশন তারা কিন্তু দেখা যাচ্ছে সমীক্ষা এবং গবেষণা এবং পর্যালোচনা দেখা যায় তারা কিন্তু বেশিরভাগই খারাপ জিনিসগুলো থেকে আসক্তি হয়ে যাচ্ছে। তারা নাটক, সিনেমা, অশ্লীল ভিডিওগুলো তারা দেখে দেখে তাদের মূল্যবান জীবনটাকে নষ্ট করতেছে। এজন্য কিন্তু আমাদের গার্জিয়ান যারা, অভিভাবকদেরকে আমি বলছি যে আপনারা সচেতন হন। আপনাদের সন্তানরা মোবাইল কিনে দিয়েছেন, কিন্তু তারা কি দেখছে, এখানে কিন্তু ভালো সাইডটা আছে, সে তার পড়ালেখার বিষয়টাও কিন্তু এখন ইন্টারনেটে সার্চ দিয়ে ইউটিউব থেকে তার টপিকসগুলো সে বের করতে পারে, সে কোরআন শুনতে পারে, সে হাদিসের বাণী শুনতে পারে, সে কিন্তু তার জীবনের যত সমস্যা আছে সেগুলোর সমাধান কিন্তু এই ইউটিউব থেকে সে বের করতে পারে। কিন্তু সেগুলো যদি সে ইউজ না করে, লেখাপড়ার বিষয়ে যদি মনোযোগী না হয়ে সে শুধু সারাদিন ওই মুভি আর আজে বাজে ফিল্মগুলো দেখতে থাকে, তাহলে কিন্তু তার জীবনটা ধ্বংসের দিকে পরিণত হয়ে যাবে। সো উই হ্যাভ টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, তাই আমাদের ইয়াং জেনারেশন, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে, তাদেরকে সেভ করতে হবে, তাদেরকে বাঁচাতে হবে। এটা এখন আমাদের নৈতিক দায়িত্বে পরিণত হয়েছে। বিশেষ করে যারা টিচার আছেন, যারা গার্ডিয়ান আছেন, যারা অভিভাবক আছেন, তারা কিন্তু তাদের সন্তানদের দিকে প্রতিনিয়ত খেয়াল রাখবেন। সন্তান কোথায় যায়, সন্তান মোবাইলে কি ব্যবহার করে, আপনি তাদেরকে এমবি কিনে দিতেছেন, আপনি তাদেরকে মোবাইল কিনে দিতেছেন, মোবাইলের সরঞ্জাম সব কিছু কিনে দিতেছেন, কিন্তু আপনাকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে আপনার সন্তান লেখাপড়ার বিষয়ে কি সে মনোযোগী না অমনোযোগী। বিশেষ করে বর্তমানে করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে প্রতিষ্ঠান, সারা বিশ্বের প্রতিষ্ঠানসমূহ বন্ধ, অনলাইনে ক্লাসগুলো হচ্ছে। আর এই ক্লাসগুলোর কথা বলে অনেক স্টুডেন্ট যারা তাদের পরিবারস্থ লোক গরিবের ঘরে সন্তান, কিন্তু তারা তাদের গার্জিয়ানদেরকে বোঝাচ্ছে, অভিভাবকদেরকে বলতেছে, বাবা মাকে বোঝাতেছে যে এখন তো ক্লাস অনলাইনে হচ্ছে, তো আমি তো অনলাইনে ক্লাস করতে হলে আমাকে তো মেগা কিনে দিতে হবে, আমাকে তো মোবাইল কিনে দিতে হবে। তো গার্জিয়ানরাও নিরুপায় হয়ে কষ্ট করে, অনেকে ভ্যান বিক্রি করে, দামি জিনিস গহনা বিক্রি করে কিন্তু তার সন্তানকে মোবাইল কিনে দিচ্ছেন। কি জন্য? যে সন্তান এখন লেখাপড়া করবে। কিন্তু সন্তান কি মূলত লেখাপড়া করতেছে, ক্লাসগুলো করতেছে, নাকি সন্তান আপনার আজে বাজে জিনিসগুলো দেখতেছে? এটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে।
তো এখানে সে কথাটাই বলা হচ্ছে ইয়াং জেনারেশন আর বিং মিসগাইড বাই ইন্টারনেট। ইন্টারনেটের দ্বারা আমাদের তরুণ প্রজন্ম তারা কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছে। সো উই হ্যাভ টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন। আমাদের ইয়াং জেনারেশন তরুণ প্রজন্মকে অবশ্যই রক্ষা করতে হবে। দ্য গার্ডিয়ান শুড কাম ফরওয়ার্ড টু কন্ট্রোল দেয়ার সন। আর অভিভাবক যারা আছেন তারা তাদের সন্তানদের প্রতি নিয়ন্ত্রণ করবেন, সন্তানদেরকে খেয়াল রাখবেন, সন্তানদেরকে ভালোবাসবেন, সন্তানদেরকে এই যে ইন্টারনেটের খারাপ দিকগুলোর কথা কিন্তু তাদেরকে বোঝায় বলবেন যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে। একটা অস্ত্র যখন একজন ডাক্তারের হাতে যায় সেই অস্ত্র দিয়ে কিন্তু ডাক্তার একজনের প্রাণ বাঁচাচ্ছে, অর্থাৎ সে এই অস্ত্রটা দিয়ে, সে হাতিয়ার দিয়ে সে কিন্তু অপারেশন করতেছে, একজন মানুষকে প্রাণ বাঁচানোর চেষ্টা। কিন্তু এই অস্ত্রটা যদি একজন ডাকাতের হাতে যায় সেই অস্ত্র দিয়ে কিন্তু ডাকাত মানুষের জীবনকে নাশ করতেছে। তো ইন্টারনেট এই যে সায়েন্সের বিষয়গুলো কিন্তু এমনই, আমরা আমাদের সন্তানকে দিচ্ছি, কিন্তু এই ইয়াং প্রজন্ম সন্তানরা কি কাজে ব্যয় করতেছে এটা কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেন তাহলেই দিস প্রবলেম উইল বি সলভড, আমাদের এই সমস্যাটা সমাধান হবে। তো আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। দো ইন্টারনেট হ্যাজ সাম ডিমেরিটস, এই ইন্টারনেট অথবা সায়েন্সের যে কোনো বিষয় এটা কিছু নেতিবাচক দিক আছে, বাট কিন্তু ইট শুড বি ইউজড ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, এটাকে ব্যবহার করতে হবে মানব জাতির কল্যাণমূলক কাজে। অর্থাৎ যারা ইয়াং জেনারেশন আছো তোমরা ফেসবুক ইউজ করো, এটা খুব ভালো দিক। ফেসবুকে দেখা যাচ্ছে হঠাৎ করে একজন একটা অ্যাক্সিডেন্ট করছে, সেই ছবিটা তুলে কিন্তু ফেসবুকে দিয়ে দিলে গ্রামের লোক, থানার লোক, জেলার লোক সবাই 1 সেকেন্ডের মধ্যে মেসেজটা পেয়ে যাচ্ছে, সবাই তার জন্য দোয়া করবে, সবাই তার সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারতেছে। এরকম বিভিন্ন ভালো দিক কিন্তু আছে। এর যদিও আমরা খারাপ দিক আলোচনা করলাম যে অশ্লীল ভিডিও, অশ্লীল নাচ গান, এগুলো ইয়াং জেনারেশনরা বেশি অ্যাডিক্টেড হচ্ছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে কিন্তু ভালো দিকগুলো আছে, আমাদেরকে ভালো দিকগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। তাই এখানে বলা হচ্ছে দো ইন্টারনেট হ্যাজ সাম ডিমেরিটস, কিছু নেতিবাচক দিক যদিও ইন্টারনেটে আছে, বাট কিন্তু ইট শুড বি ইউজড ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব জাতির কল্যাণে এটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ কল্যাণমূলক কাজে যদি আমরা এটাকে ব্যবহার করি, বিশেষ করে বর্তমান যুগে আমরা সর্বত্র ইন্টারনেটের মধ্যে কোরআন সার্চ দিলেই কিন্তু কোরআনের রিসাইটেশন, ভালো ভালো তেলাওয়াত, অর্থাৎ কারি বাসেদ, এরপরে কাবা শরীফের ইমাম সাহেবের তেলাওয়াত যদি আমরা শুনি আমাদের হৃদয় শীতল হবে, আমাদের অস্থির জীবনটাকে শান্তিময় জীবনে পরিণত হবে। তো আমরা সেইগুলো বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পারি ইন্টারনেট থেকে। এরপরে আমরা আমাদের পরিবারস্থদেরকে এই ইন্টারনেটের মাধ্যমে আমরা ভালো ভালো যে শিক্ষামূলক এডুকেশনাল ইনফরমেটিভ যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো কিন্তু আমরা বের করে আমাদের যারা অসচেতন ব্যক্তি আছে, পরিবারের মধ্যে অশিক্ষিত ব্যক্তি আছে, তাদেরকে কিন্তু আমরা শিক্ষার আলো জ্ঞান কিন্তু আমরা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্টারনেট এবং এই প্রযুক্তি ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে আমরা কিন্তু তাদেরকে শেখাতে পারি। এমনকি অনেকে বয়োবৃদ্ধকালে অনেক বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন, এখন তারা ইন্টারনেটে ভালো ভালো জিনিস কিন্তু দেখে শিখতে পারেন, অনেক কিছু শিখতে পারেন, শেখার আছে। তাই এটাকে বলা হচ্ছে যে দো ইন্টারনেট হ্যাজ সাম ডিমেরিটস, যদিও ইন্টারনেটের কিছু নেতিবাচক দিক আছে, বাট ইট শুড বি ইউজড ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানব জাতির কল্যাণমূলক কাজে এটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এরপরে ইমো, ভালো ভালো যে দিকগুলো আছে এই মানব জাতির কল্যাণের জন্য এটাকে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং উই শুড কন্ট্রোল আওয়ার ইয়ং জেনারেশন, আমরা আমাদের ইয়ং জেনারেশনকে এই ব্যাপারে অগ্রণিকা ভূমিকা যাতে তারা পালন করে এভাবে তাদেরকে সচেতন করবো। আমরা আমাদের পরিবারস্থ যারা আমাদের সন্তান আছে, আমাদের ভাই বিরাদার আছে, প্রত্যেকে বোঝাবো যে খারাপ সাইডটা আমাদেরকে ত্যাগ করতে হবে, ভালো সাইডকে ফলো করতে হবে। আল্লাহ পাকের যত হুকুম হাকাম আছে, বিধান আছে, সেগুলো আমরা ফলো করব। নামাজ কিভাবে পড়বো, এখন আপনি সার্চ দেন নামাজ পড়ার সুন্দর নিয়ম, সুন্নত তরিকা আপনি কীভাবে নামাজ পড়বেন, সুন্নত তরিকা আপনি কীভাবে খানা খাবেন, সব কিন্তু ইন্টারনেটে সার্চ দিলেই চলে আসে। এমনকি আপনি যদি আমাদের মক্কা দেখতে চান, কাবা শরীফ, হ্যাঁ সব কিন্তু ওয়ার্ল্ড, গোটা বিশ্ব, ফিরাউনের যে কী পরিণতি হয়েছে সেটা সার্চ দেন, আপনি কিন্তু সেই ফিরাউনের লাশটাও এখন দেখতে পাচ্ছেন, মিশরের জাদুঘরে সে রয়েছে। তো আমাদের ইয়ং জেনারেশনকে আমাদের এই শিক্ষামূলক দিকে অগ্রগামী করতে হবে, এদিকে তাদেরকে এনকারেজ করতে হবে, এদিকে তাদেরকে উৎসাহিত করতে হবে। সে কথা এখানে বলা হচ্ছে। আমরা কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। দো ইন্টারনেট হ্যাজ সাম ডিমেরিটস,
ইন্টারনেটের কিছু নেতিবাচক দিক আছে, বাট ইট শুড বি ইউজড ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। মানব জাতির কল্যাণমূলক কাজে এটাকে ব্যবহার করতে হবে। যদি আমরা মানব জাতির কল্যাণমূলক কাজে ব্যবহার করি, তাহলে এই ইন্টারনেট, তাহলে এই কম্পিউটার, তাহলে এই স্যাটেলাইট চ্যানেল, এগুলো মানব জাতির জন্য উপকার, মানব জাতির জন্য এটা আশীর্বাদ হয়ে থাকবে, এটা অভিশাপে পরিণত হবে না। আর যদি আমরা এই খারাপ দিকে ব্যবহার করি, এটা আমাদের জন্য অভিশাপ। ইয়াং জেনারেশন আজকে হয়তো তারা আজে বাজে দিকের ছবিগুলো দেখতেছো, কিন্তু এক সময় তুমি আফসোস করবা, এক সময় তোমার জীবনে অমাবস্যা অন্ধকার নেমে আসবে। সুতরাং এদিক থেকে ফিরে আসে আমরা মানব জাতির কল্যাণমূলক কাজে এটাকে ব্যবহার করি। সো উই শুড কন্ট্রোল আওয়ার ইয়াং জেনারেশন, আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ন্ত্রণ করতে হবে, সো দ্যাট যাতে করে দে ইউজ ইন্টারনেট ফর গুড পারপাস, ভালো কাজের উদ্দেশ্যে তারা ইন্টারনেট ব্যবহার করে। অর্থাৎ ভালো যত দিক আছে, লেখাপড়া, শিক্ষামূলক, ওয়াজ নসিহাত, কোরআন তেলাওয়াত, এরপরে ক্লাস, অনলাইন ক্লাসগুলো যেগুলো আছে, এই ক্লাসগুলো কিন্তু আমরা ফলো করতে পারি। তো এই হলো আজকে মোটামুটি আমরা আলোচনা করলাম 3টি প্যারাগ্রাফ এবং 3টি রিপোর্ট দিয়ে। তোমরা যারা 6 থেকে অনার্স পর্যন্ত ইংরেজি সাবজেক্টে তোমরা পাশ করা নিয়ে ভয় পাও, তোমাদের আর কোনো ভয় থাকবে না। আমি একবার ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি বিষয়টা দেখালাম। তোমরা এই বিষয়টা যদি ফলো করে, নোট করে তোমরা নিয়মিত পড়াশোনা করো, এই 3টা রিপোর্ট এবং 3টা প্যারাগ্রাফ ভালো করে দেখো, আশা করি তোমরা ইংলিশে আর তোমাদের কোনো ভয় থাকবে না, তোমরা ইংলিশের ভয়কে জয় করতে পারবে। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করতে ভুলবে না। আর বন্ধুদের মধ্যে তোমরা এটা বেশি বেশি শেয়ার করো, যারা তোমাদের মতো অনেকে আছে যারা ইংরেজিতে ভয় পায়, তাদেরকে শেয়ার করে দাও, তারাও এর থেকে উপকৃত হোক। আর তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সামনে তোমাদের এরকম আর কি কি ধরনের ভিডিও তোমাদের চাই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই কেমন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।